আচ্ছা দেখো, আচ্ছা যে কত নম্বর কি ক্লাস বলো তো, ভুলে গেছি। স্যার, স্যার পার্ট 4 হবে আজকে। সরি। কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 4, লাস্ট পার্ট বেসিক্যালি আজকে আর কি। আর কেমিক্যাল কাইনেটিক্স আমি কটা ক্লাস নিলাম, মানে আজকে 4 নম্বর ক্লাস না 5 নম্বর ক্লাস? 4 নম্বর ক্লাস না? হ্যাঁ স্যার, 4 নম্বর আছে। হুম, এই হচ্ছে তোমার 11/12/2021। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আর কি, সেটা একটুখানি বলে নেওয়া যাক প্রথমে। ডিসকাস। প্রথমে আলোচনা করব তোমার কাইনেটিক সল্ট এফেক্ট আর কি, এইটা মূলত আলোচনাটা হবে। হ্যাঁ, এটা তো মানে জ্যামের জন্য আমরা মূলত প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট বা প্রাইমারি কাইনেটিক ইলেকট্রোলাইটিক এফেক্ট আছে, সেটা আলোচনা করব এটা প্রথমে। 2 নম্বর হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের যে পার্টটা, একটা পার্ট আছে আর কি, এইটা নিয়ে কিছু আলোচনা হবে। এই দুটো হচ্ছে মূলত আর কি। আর যদি টাইম পারমিট করে তাহলে আমরা এনজাইম ক্যাটালিসিস এবং হোমোজিনিয়াস ক্যাটালিসিস এই দুটো পার্টটাকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, এবং এই দুটো জিনিসই ওই আগের দিনের মতোই আর কি, একটু স্লো হবে ব্যাপারটা, মানে কারণ এই দুটো জিনিসই তোদের মানে ফার্স্ট সেমিস্টারে পড়া নেই। ফার্স্ট মানে অ্যাকচুয়ালি এই পার্টগুলো ক্যালকাটা সিলেবাস অনুযায়ী হচ্ছে 6 সেমিস্টারে আছে। সেখানে এক্সপেক্টেড যে ফার্স্ট এবং মানে যারা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আর কি, কারোরই এইটা অ্যাকচুয়ালি পড়ে মানে হয়তো পড়া নেই। কিন্তু আমি যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট তাদেরকে একবার পড়িয়ে দিয়েছিলাম আর কি, তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা হয়তো কমফোর্টেবল লাগলেও, হ্যাঁ তোদের জন্য হয়তো জিনিসটা অতটা কমফোর্টেবল না লাগতে পারে আর কি। সেখানে আমরা একটুখানি স্লোলি ব্যাপারটাকে করবো। পরে যখন আবার কেমিক্যাল কাইনেটিক্স, অ্যাডভান্স কেমিক্যাল কাইনেটিক্স পড়ানো হবে তখন ডিটেলে জিনিসগুলোকে পড়ানো হবে। আচ্ছা, এমনিতে যেটা হয় যে আমরা কেমিক্যাল কাইনেটিক্সে এখন পর্যন্ত যে সমস্ত রিয়াকশনগুলোকে কনসিডার করেছি, সেই রিয়াকশনগুলোতে আমরা দেখেছি যে যে সমস্ত রিয়াকশনগুলো ইউজ করা হচ্ছে, রিয়াকশনগুলো ইউজুয়ালি নিউট্রাল। ঠিক আছে? আর এবার রিয়াকশন নিউট্রাল না হয়ে যদি আয়নিক হতো, তাহলে ওই আয়নিক হওয়ার জন্যে রিয়াকশনের রেটটা দেখা যাবে কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে যাবে। মানে মূলত এটা নির্ভর করবে, দেখা যাবে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তার উপরেই মূলত নির্ভর করে। এবারে রেট অফ দ্য রিয়াকশন বা রেট কনস্ট্যান্ট আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনের উপরে কেমন করে নির্ভর করছে, এটাই বেসিক্যালি আমার প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট। এইটাই আমাদের জাস্ট আজকে মূলত আলোচনার বিষয় হবে। তাহলে এমনিতে আমি যদি কাইনেটিক কাইনেটিক সল্ট এফেক্ট, বা এটাকে অনেক সময় বলে কাইনেটিক ইলেকট্রোলাইটিক এফেক্ট, যে কাইনেটিক সল্ট এফেক্ট বা কাইনেটিক ইলেকট্রোলাইটিক এফেক্ট, এটা জিনিসটা অ্যাকচুয়ালি কি? জিনিসটা হচ্ছে যে মানে মানে এক কথায় বলতে গেলে এফেক্ট অফ অ্যাডেড ইলেকট্রোলাইট
on the observed rate or rate constant of a reaction. Effect of added electrolyte on the observed rate or rate constant of a reaction. আর এখানে আমরা যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে যে একদম আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তার একটা ডিরেক্ট এফেক্ট অন দ্য রেট অফ দ্য রিয়াকশন, যেটাকে বলা হবে হচ্ছে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট। তাহলে এর মধ্যে যেটা এটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট আর একটা সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট। আর একটা হচ্ছে আমার সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট। এটা তার মূলত আলোচনা করতে হয় যে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট থেকে নিয়ে। তাহলে আমাদের মূল আলোচনাটা হবে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট নিয়ে। সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট শেষে একটুখানি আলোচনা করব। আচ্ছা, প্রাইমারি কাইনেটিক সল্ট হচ্ছে যেটা বললাম যে কোন একটা রিয়াকশন যে রিয়াক্ট্যান্টগুলো আছে তারা কিন্তু চার্জ স্পিসিস হয়। কেমিক্যাল কাইনেটিক্সে আগে যা কিছু আলোচনা করা হয়েছে সেখানে রিয়াক্ট্যান্টগুলো কিন্তু তোমার নিউট্রাল ছিল, মানে সেখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন ইত্যাদি ছিল না। এবারে যদি রিয়াক্ট্যান্টগুলো তোমার চার্জ স্পিসিস হয় তাহলে আয়নিক স্ট্রেংথ আমরা জানি অলরেডি, তাহলে আয়নিক স্ট্রেংথের এফেক্ট অন দ্য রেট অর রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন সেটাকেই বলা হবে হচ্ছে আমার প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট। তাহলে এটা আমি জাস্ট বলবো এফেক্ট অফ ionic strength on the rate or rate constant of a reaction. ঠিক আছে, এটাই বেসিক্যালি হচ্ছে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট। আচ্ছা, ব্যাপারটা কীরকম দেখো এটা ভালো করে বোঝা যায়। ধরো আমি সিম্পলেস্ট কেস দিয়ে স্টার্ট করছি। তাহলে মেকানিজমটা হচ্ছে এরকম, ধরো এ একটা রিয়াক্ট্যান্ট আছে আর বি একটা রিয়াক্ট্যান্ট আছে। আচ্ছা, মানে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে যেটা হয়, আমি এই যে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টটা দেখছি বেসিক্যালি একটা রিয়াকশন যেখানে তোমার মানে কি বলবো রিয়াক্ট্যান্টগুলো সেম ফেজে থাকছে এরকম সিচুয়েশন আছে। আচ্ছা, এমনিতে কি হয় যে যখন তোমার এই ধরনের রিয়াকশনস হয় তখন তো বিভিন্ন রকমের মেকানিজম থাকতে পারে। আমরা একটা মেকানিজমের কথা বলবো যে মেকানিজমটা বিশেষ করে ব্রনস্টেড এবং জেরাম তারা দিয়েছিলেন এবং সেখান থেকে একটা ইকুয়েশন পাওয়া যাবে যেটাকে বলে ব্রনস্টেড জেরাম ইকুয়েশন। ফাইনালি আমি ব্রনস্টেড জেরাম ইকুয়েশনটাকে উল্লেখ করবো। জাস্ট নর্মাল একটা মেকানিজম হচ্ছে এরকম, আমি মেকানিজম সাজেস্ট করছি সেটা হচ্ছে এরকম। ধরো এ আর বি, এর চার্জ হচ্ছে জেড এ, বি এর চার্জ হচ্ছে জেড বি। এবার এই চার্জটা দুজনের চার্জ সেম হতে পারে, মানে দুজনের চার্জই পজিটিভ হতে পারে, দুজনের চার্জই নেগেটিভ হতে পারে, বা একজন পজিটিভ হতে পারে একজন নেগেটিভ হতে পারে। তাহলে আমি এখানে সাইন টাইন কিছু দিচ্ছি না, জাস্ট এই চার্জ জেড এ বলছি, এই জেডি বলছি, জেড এবং জেডিবির মধ্যে হচ্ছে সাইনটা অটোমেটিক্যালি ইনভলভ হয়ে আছে এটা। আচ্ছা, এবার যে মেকানিজমটা বলা হচ্ছে তাতে হচ্ছে এই যে রিয়াক্ট্যান্টগুলো তারা প্রথমে রিয়াক্ট করে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে এক্স। তো অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করার জন্য একটা ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট থাকবে K1 আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট K মাইনাস। মানে এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা আছে সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা সে আবার এই রিয়াক্ট্যান্টগুলোর সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তাহলে এইখানে একটা বেসিক্যালি ফার্স্ট ইকুইলিব্রিয়াম কাজ করছে, এদের মধ্যে একটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম কাজ করছে। আর ফাইনালি এক্সটা তোমার কি হচ্ছে প্রোডাক্টে যাচ্ছে ভায়া সাম রেট কনস্ট্যান্ট লেসে K2 এবং এই স্টেপটা হচ্ছে স্লো। তুমি প্রথমটাকে স্লো পরেরটাকে ফার্স্ট ভাবতেই পারতে, কিন্তু ব্রনস্টেড যেরকম করে ভেবেছে আমি সেই রকমভাবে পুরো ব্যাপারটাকে বলছি আর কি। এই যে অল্টারনেটিভ যে আরেকটা অপশন থাকতে পারে সেই অপশনসটা কিন্তু এখানে আমি উল্লেখ করছি না। আর এখানে যেটা বলি যে এক্স যেটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা কি হচ্ছে, এ আর বি দুজনে তো একসাথে জুড়ে গেছে, তা জুড়ে গদিকে তাদের চার্জটা কি হবে জেড এ প্লাস জেড বি হবে। এবার সেম চার্জ হলে সার্টেনলি এক্সের চার্জ বেড়ে যাবে, অপোজিট চার্জ হলে তোমার এক্সের চার্জ কমে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এটা এই হচ্ছে জেড এ প্লাস জেড বি এইটা।
তাহলে এই হচ্ছে নর্মাল মেকানিজমটা। প্রথমটা ফাস্ট, পরেরটা স্লো। আচ্ছা, এই ধরনের যদি মেকানিজম হয় তাহলে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এক্সটা, এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা, একে বলা হবে আর্হিনিয়াস কমপ্লেক্স। আর্হিনিয়াস কমপ্লেক্স বলতে হবে, এটা 1 নম্বর। আর একটা কি জিনিস বলতে হবে, আর একটা বলতে হবে যে উই হ্যাভ টু ইউজ রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন, RDS অ্যাপ্রক্সিমেশন। মানে এই ধরনের মেকানিজম দুটো সিচুয়েশন হতে পারে। এক হচ্ছে এই যেটা বলেছি এখানে, প্রথমটা ফাস্ট পরেরটা স্লো। আর একটা হতে পারত হচ্ছে যে প্রথমটা স্লো পরেরটা ফাস্ট। প্রথমটা স্লো এবং পরেরটা ফাস্ট হলে আমরা ওই স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করতাম, আর এক্সটাকে বলতাম হচ্ছে ভ্যান ডপ কমপ্লেক্স। তাহলে এখানে কিন্তু বেসিক্যালি বলা হচ্ছে এক্সটা হচ্ছে তোমার আর্হিনিয়াস কমপ্লেক্স, আর এখানে আমরা RDS অ্যাপ্রক্সিমেশনটাকে ইউজ করবো। আচ্ছা, এবার যখন ইকুইলিব্রিয়ামটা তুমি কনসিডার করবে, তখন এই যে তোমার এই ফার্স্ট ইকুইলিব্রিয়ামটার জন্য তুমি যেটা লিখবে, যে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা লিখবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা হচ্ছে মানে প্রথম যে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে তার জন্য, সেটা K1/K-1। এটা কি হবে? দেখো, আমরা এর আগে ইউজুয়ালি লিখে এসেছি কি না, এক্স এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এর কনসেন্ট্রেশন ইজ বি এর কনসেন্ট্রেশন। কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে তোমার এর অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই হচ্ছে তোমার মানে এক্স এর অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই হচ্ছে এর অ্যাক্টিভিটি ইন্টু বি এর অ্যাক্টিভিটি। এইরকমভাবে অ্যাকচুয়ালি জিনিসটাকে লেখা উচিত। কারণ এখন যেহেতু রিয়াক্ট্যান্ট এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তারা হচ্ছে চার্জ স্পিসিস। চার্জ স্পিসিস হলে হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ অ্যাক্টিভিটি লেখা উচিত দেন ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। এইটা ঠিক আছে, আমি জিনিসটাকে এইরকমভাবে লিখছি আর কি। মানে এখানে অ্যাক্টিভিটিটাই হচ্ছে তোমার সুইটেবল প্যারামিটার হবে। আর তারপরে অ্যাক্টিভিটিকে তুমি কি করে লিখতে পারো না, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন, এইরকমভাবে তুমি লিখতে পারো। তাহলে দেখো, আমি এখানে এক্স এর যে অ্যাক্টিভিটিটাকে লিখবো, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স বাই C0। এটা এগুলো সব জানা আছে তোমার। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ বাই C0 এইটা। এখানে অ্যাক্টিভিটি অফ বি ইন্টু কনসেন্ট্রেশন অফ বি বাই C0, যেখানে C0 এর স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা তোমার 1 মোল পার লিটার, ওটাকে ইউনিটলেস করার জন্য C0 দিয়ে ভাগগুলো করতে হচ্ছে। এটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা হচ্ছে 1 মোল পার লিটার এটা। আর গামা এক্স, গামা এ, গামা বি তাদের মানে তোমার কাছে পুরোপুরি পরিষ্কার এটা। তাহলে এইটাকে তুমি লেখো একটুখানি এইভাবে করে, গামা এক্স বাই গামা এ ইন্টু গামা বি। আচ্ছা, একটা C0 তোমার উপরে থেকে যাবে, মানে C0 CX বাই হচ্ছে তোমার CA CB এরকম হলো। তো এইখান থেকে এক কাজ করো, CXটাকে বের করে নাও। CXটা হয়ে যাচ্ছে ওই যে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো আছে জিনিসটা, K ইন্টু গামা এ গামা বি বাই C0 ইন্টু গামা এক্স একটা পার্ট থেকে যাচ্ছে, আর পরে থাকছে কত CA CB এরকম। তখন আমি এরকম একটা মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এক্স এর কনসেন্ট্রেশনটা আমি এইরকমভাবে জাস্ট বের করে রেখেছি এটা। তাহলে এইটা একটা 1 নম্বর ইকুয়েশন বললাম। আচ্ছা, এবার রেট অফ দ্য রিয়াকশন, রেট অফ দ্য রিয়াকশন ভেলোসিটি, সেটাকে কি লিখতে হবে? রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, তো বেসিক্যালি K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন। তাহলে সেটা কত হবে? K2 ক্যাপিটাল K গামা এ গামা বি বাই হচ্ছে তোমার C0 গামা এক্স ইন্টু CA ইন্টু CB। এইটা এটা হলো ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এই যে পুরো জিনিসটা, এবারে আমি জাস্ট মানে তোমার ল মাস অ্যাকশন অনুযায়ী যদি তার সঙ্গে কম্পেয়ার করে লেখার চেষ্টা করি, তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন যেখানে CA এবং CB আছে, আর বাকি যে জিনিসটা পুরো পড়ে আছে সেই জিনিসটা হচ্ছে পুরোপুরি তুমি এটাকে বলতে পারো একটা তোমার সকল কি বলবো, মানে একটা মানে একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট টাইপের জিনিস। মানে এটা একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট K ইন্টু CA ইন্টু CB এরকম টাইপের জিনিস হচ্ছে, যেখানে দেখো যেখানে এটা হচ্ছে K2 K বাই C0 ইন্টু গামা এ গামা বি বাই গামা এক্স। এটা এটা হচ্ছে একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট। এফেক্টিভ রেট কনস্ট্যান্ট
তাহলে আমি একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট পেয়ে গেলাম, যে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট হচ্ছে ধরে নাও তোমার এই ধরনের দেখতে। আর এবারে যদি এমন হতো যে ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন গামা এ, গামা বি, গামা এক্স তারা সমান এবং সেটাকে তুমি 1 লিখবে, এটা তখন আমি কি লিখতে পারি, দেন দ্য এফেক্টিভ রেট কনস্ট্যান্ট উইল রিডিউস টু, তাহলে কে জিরোটা হচ্ছে K2 ক্যাপিটাল K বাই C0। মানে যখন আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, যেটা আমি অ্যাকচুয়ালি এর আগে যখন কেমিক্যাল কাইনেটিক্সে যা কিছু লিখে এসেছি সব কিছু কনসেন্ট্রেশনের টার্মসে আর কি, তখন গামা এ, গামা বি, গামা এক্স সেগুলোকে 1ই ধরে নেওয়া হতো আর কি। তাহলে আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে গামা এ, গামা বি, গামা এক্স সব কিন্তু 1 হয়ে যায়। তাহলে কেটা একটা স্পেশাল ভ্যালু পেলে সেটা হচ্ছে K0, সেটা হচ্ছে K2 ক্যাপিটাল K বাই C0, এইটা। এবারে বসিয়ে দাও, তাহলে দেয়ারফোর মানে এটা ধরো, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলি, এটা যদি 3 নম্বর ইকুয়েশন বলি, তাহলে দেন ক্লিয়ারলি মানে 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন থেকে কেটা কত হয়ে যাচ্ছে না, K0 গামা এ, গামা বি বাই গামা এফ। তারপরে যেটা দাঁড়াচ্ছে যে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে রেট কনস্ট্যান্টটা, সেটা দেখো এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, গামা এ, গামা বি, গামা এক্স তাদের উপর ডিপেন্ড করেছে। এবার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট সেইটা আবার তোমার আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশনের উপর নির্ভর করে ফ্রম দ্য ডিবাই-হিউকেন লিমিটিং ল। তাহলে আমি এমন একটা কনসেন্ট্রেশন রিজিয়নের মধ্যে থাকবো যেখানে সকল ডিবাই-হিউকেন লিমিটিং লটা হচ্ছে ভ্যালিড, তখন আমি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে ইন টার্মস অফ আয়নিক স্ট্রেন্থ বের করতে পারবো। তাহলে ধরো তুমি তাই বললে যে উই আর ইন এ concentration range when Debye-Hückel limiting law is valid। যেখানে Debye-Hückel লিমিটিং লটা হচ্ছে ভ্যালিড থাকছে, ঠিক আছে। তো উই আর ইন এ কনসেন্ট্রেশন রেঞ্জ when Debye-Hückel লিমিটিং ল ইজ ভ্যালিড, ঠিক আছে। তা যদি হয় তাহলে কি হবে, তাহলে দেন এই log 10 বেস গামা আইটা কেমন করে লিখতে হয়, মাইনাস একটা এ জেড আই তার স্কোয়ার কিন্তু রুট ওভার অফ আই, ধরো আই বা মিউ যাই বলো না কেন আই, হ্যাঁ আইটা হচ্ছে আয়নিক স্ট্রেন্থ আর কি। তাহলে এইরকম ভাবে রিলেটেড আই হচ্ছে তোমার আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন, আর আয়নিক স্ট্রেন্থটা বাই ডেফিনেশন তোমার মনে আছে নিশ্চয়ই, সামেশন ওভার আই সিআই জেড আই এর স্কোয়ার, এটা মানে হাফ, একটা হাফ থাকে, হাফ সামেশন ওভার আই সিআই জেড আই এর স্কোয়ার। তাহলে এটা আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন। তার মানে দেখো এইখানে হচ্ছে, এটা হচ্ছে তোমার ডিবাই-হিউকেন লিমিটিং ল, এটা হচ্ছে ডিবাই-হিউকেন লিমিটিং ল কনস্ট্যান্ট, যে এটার ভ্যালুটা হচ্ছে 0.509 হয়। এটা ইউনিটটা হচ্ছে তোমার নর্মালিটি টু দি পাওয়ার মাইনাস হাফ আর কি, এর একটা ইউনিট হবে আর কি এটা। মানে আসলে এই জিনিসটা ইউনিটলেস কোয়ান্টিটি, আর জেড আই এর কোনো ইউনিট হয় না, তার মানে এর ইউনিট হচ্ছে 1/√ওভার অফ আই এর ইউনিট, আর আই এর ইউনিটটা হচ্ছে বেসিক্যালি নর্মালিটি। তাহলে নর্মালিটি টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাচ্ছে কোথায় না, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ইন অ্যাকোয়াস সলিউশন, অ্যান্ড ইন অ্যাকোয়াস সলিউশন। এই ডিবাই-হিউকেল যে লিমিটিং লটা, এই লিমিটিং লটা কিন্তু তুমি অলরেডি জানো, ঠিক আছে, মানে আমরা পড়েছি এটা। আচ্ছা, এবারে দেখো যেটা, যে তাহলে log 10 গামা আই যদি মাইনাস এ জেড আই তার স্কোয়ার রুট ওভার অফ আই হয়, তাহলে এবারে আমি এই যে ডিবাই-হিউকেন লিমিটিং লটা আমার কেসে ইউজ করবো, তাহলে এ এর জন্য ইউজ করবো, বি এর জন্য ইউজ করবো, এক্স এর জন্য ইউজ করবো। তাহলে আমাদের কেসে কি হচ্ছে, ইন আওয়ার কেস log 10 বেস গামা এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস এ জেড এ তার স্কোয়ার ইন্টু রুট ওভার অফ আই, এইটা। এগুলো আসলে মড দেওয়ার দরকার নেই, কারণ স্কোয়ার হয়ে যাচ্ছে মানে অটোমেটিক্যালি তো ওটা নন নেগেটিভ হয়েই যাচ্ছে, এখানেও তাই একই রকম ভাবে, মানে এ দেওয়ার দরকার নেই।
আচ্ছা এটা হলো লগ 10 বেস গামা বিটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস এ জেড বি তার স্কোয়ার ইন্টু রুট ওভার অফ আই, আর লগ 10 বেস গামা এক্সটা হয়ে যাচ্ছে মাইনাস এ, দেখো এখানে চার্জ কিন্তু জেড এ প্লাস জেড বি স্কোয়ার ইন্টু রুট ওভার অফ আই। এটা হলো, তাহলে আমি জাস্ট মানে আমাদের পার্টিকুলার কেসে জিনিসগুলো কেমন দেখতে হবে সেটা কাছে একটুখানি লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এটা তুমি মানে ইকুয়েশনের নামগুলো পরপর করে দিয়ে দিয়ে রাখবে। এটা ধরো 6 নম্বর ইকুয়েশন, আর এই যে তিনটে ইকুয়েশনকে আমি একসাথে 7 নম্বর ইকুয়েশন মানে 7A 7B 7C এইভাবে করে 7 নম্বর ইকুয়েশন বলে ফেললাম। আচ্ছা এবারে তুমি এই জায়গা থেকে একটু ফিরে এসো, ফ্রম ইকুয়েশন 4 তুমি কি দেখতে পাচ্ছ দেখো, তুমি যদি লগ নিয়ে নিতে লগ 10 বেস কে, সেটা কত হচ্ছে না লগ 10 বেস কে জিরো প্লাস এই যে মানে এইটাকে তুমি জাস্ট উভয় পক্ষে লগ নিচ্ছ, তো লগ 10 কে ইকুয়াল টু লগ 10 কে জিরো প্লাস লগ 10 গামা এ প্লাস লগ 10 গামা বি মাইনাস লগ 10 গামা এক্স। এই যে এ আর বি উপরে ছিল আর এক্সটা নিচে ছিল, তাহলে এই মতো করে লিখে ফেললে তুমি। আর এবারে এইটা বাঁ দিকে নিয়ে চলে এসো, ধরো লগ 10 বেস কে বাই কে জিরো, আমি এইরকম ফর্মে না হয় লিখছি। আচ্ছা এবারে এই জিনিসগুলো দেখো, লগ 10 বেস গামা এ ফ্রম ইকুয়েশন 7 কি হবে, এটা মাইনাস এ জেড এ তার স্কোয়ার রুট ওভার অফ আই, তারপরেরটা মাইনাস এ জেড বি তার স্কোয়ার রুট ওভার অফ আই, তারপর একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এ জেড এ প্লাস জেড বি তার স্কোয়ার ইন্টু রুট ওভার অফ আই। এটা কোথা থেকে পেলে না ফ্রম ইকুয়েশন 7 আমি পেলাম এটা। আচ্ছা তুমি এক কাজ করো, এটাকে কমন নাও, রুট ওভার অফ আইটাকে কমন নাও, তাহলে এটা কি হচ্ছে জেড এ প্লাস জেড বি তার স্কোয়ার, অর্থাৎ জেড এ স্কোয়ার প্লাস জেড বি স্কোয়ার প্লাস 2 জেড এ জেড বি মাইনাস এখান থেকে হচ্ছে জেড এ স্কোয়ার মাইনাস জেড বি স্কোয়ার, জেড এ স্কোয়ার জেড স্কোয়ার জেড বি স্কোয়ার জেড স্কোয়ার জেড বি স্কোয়ার কেটে চলে গেল, তাহলে কি হয়েছে দেখো তো 2a জেড এ জেড বি ইন্টু রুট আই হচ্ছে এইটা। আর যদি এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও তাহলে 1.018 জেড এ জেড বি ইন্টু রুট আই হচ্ছে, সেটা হচ্ছে লগ 10 বেস কে বাই কে জিরো, তার ভ্যালুটা কোথায় না পরে অ্যাকোয়াস সলিউশনের জন্য at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি জাস্ট এমনিতে আগের এক্সপ্রেশন পর্যন্ত আমি এ দিয়ে লিখেছি, মানে ডিভাই হুকের লিমিটিংগুলো কনস্ট্যান্ট যেটা এর টার্মসে লিখেছি, আমার সেই ভ্যালুটা এই পার্টিকুলার কেসে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ইন অ্যাকোয়াস সলিউশন। তাহলে এই যে ফাইনাল ইকুয়েশনটা এলো যে লগ 10 বেস কে বাই কে জিরো, সেটা হচ্ছে 1.018 ইন্টু জেড এ জেড বি ইন্টু রুট আই, এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে বলা হবে তোমার ব্রনস্টেড জেরাম ইকুয়েশন। দিস ইজ দ্য ব্রনস্টেড জেরাম ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা বিজ্ঞানী ব্রনস্টেড এবং জেরাম তারা ডিরাইভ করেছিলেন বলে একে বলা হচ্ছে ব্রনস্টেড জেরাম ইকুয়েশন। তার মানে আমাদের যে এই যে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টে যে মেন যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ব্রনস্টেড জেরাম ইকুয়েশন, এবং ব্রনস্টেড জেরাম ইকুয়েশন থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রচুর কোশ্চেন্স আসে, ঠিক আছে। আচ্ছা এবারে এইখান থেকে আমি অনেক কিছু জিনিস ইন্টারপ্রিট করতে চাইছি। কি ইন্টারপ্রিট করতে চাইছি, তুমি দেখো যে এই যে লগ 10 বেস কে বাই কে জিরোটা পজিটিভ হবে না জিরো হবে না নেগেটিভ হবে নির্ভর করছে জেড এ এবং জেড বি তাদের চার্জের উপরে। তাহলে আমি তিনটে কেস কনসিডার করছি। দেখো কেস ওয়ানে হচ্ছে যে যদি এমন হতো যে ইফ জেড এ অ্যান্ড জেড বি আর অফ সেম সাইন, মানে হয়তো দুজনেই কাটায়ন অথবা দুজনেই অ্যানায়ন, যদি এরকম হতো আর ইফ জেড এ অ্যান্ড জেড বি আর অফ সেম সাইন, তখন কি দাঁড়াচ্ছে, তখন দেখো যেটা দাঁড়াচ্ছে কি লগ 10 কে বাই কে জিরো এই জিনিসটা কিন্তু গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তাহলে এটা ইমপ্লাই করছে কেটা গ্রেটার দ্যান কে জিরো। তার মানে কি, তার মানে আইন স্ট্রেন্থ অফ দ্য সলিউশন বাড়ালে রিয়াকশনের রেটটা বাড়বে। তাহলে এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজেস বা রেট কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্ট of the reaction increases with increase in ionic strength of the solution.
তো দেখ, তাহলে এরা যদি সেম চার্জের হয় তখন কিন্তু রেট অফ দ্য রিয়াকশন অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন আয়নের স্ট্রেংথ অফ দ্য সলিউশন। আচ্ছা, এবারে এটা কেন হচ্ছে একটু এখানে বোঝার চেষ্টা করো যে এই সিচুয়েশনটা কেন হলো। আচ্ছা, কেন হলো তার কারণটা হচ্ছে যে তুমি জাস্ট একটু বোঝার চেষ্টা করো যে যদি জেড এ অ্যান্ড জেড বি আর অফ সেম সাইন হয় তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্টের থেকে বেশি হয়ে যাচ্ছে। ধরো দুটো রিয়াক্ট্যান্ট ছিল এ আর বি, তাদের চার্জ যথাক্রমে জেড এ এবং জেড বি এবং তারা সেম সাইনের, পজিটিভ হলে দুজনেই পজিটিভ, নেগেটিভ হলে দুজনেই নেগেটিভ। তাহলে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে তোমার, যেটা কথা হচ্ছে যে মানে যে তোমার সকাল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটা তৈরি হবে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জ তো জেড এ প্লাস জেড বি, তাহলে জেড এ আর জেড বি যদি সেম সাইন হয় তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ওভারঅল চার্জটা বেসিক্যালি তোমার বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জ যদি বেশি হয় একটু বোঝার চেষ্টা করো যে আমি যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা তোমার আঁকি, এদিকে ধরো আমি কোনো একটা এনার্জি প্লট করছি, এদিকে তো তোমার রিয়াকশন কোঅর্ডিনেট, ধরে নাও এই তোমার হচ্ছে রিয়াক্ট্যান্ট আছে, এই হচ্ছে তোমার প্রোডাক্ট আছে, এটা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট, এটা তোমার প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট এটা হচ্ছে তোমার ধরো প্রোডাক্ট, ঠিক আছে। আর এবার রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যেতে গেলে এরকম একটা অ্যাক্টিভেশন বেরিয়ারের থ্রু দিয়ে যেতে হবে তোমাকে, হ্যাঁ? এটা ধরে নাও তোমার ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেটটা তুমি জাস্ট এক্স হিসেবে তুমি লিখছো, এটা ট্রানজিশন স্টেটটা। এটা কি হলো না, এটা হলো যেটা সবটাই হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোলাইট, মানে আমি কোনো ইলেকট্রোলাইট অ্যাড করছি না। আচ্ছা, এবারে আমি যখন ইলেকট্রোলাইট অ্যাড করছি তো আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনটা তোমার বাড়ছে, তখন কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করো যে রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট এবং অ্যাক্টিভেটেড কম্পাউন্ড সবাই কিন্তু স্টেবিলাইজড হবে। মানে ওই যে আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হয় না, ধরো তোমার অ্যাকচুয়ালি কোনো একটা মিডিয়াম আছে, যে মিডিয়ামে সল্ট আছে বা আয়নস আছে বা ইলেকট্রোলাইটস আছে। এবার তুমি এই যে সকল রিয়াক্ট্যান্ট বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ওই মিডিয়ামে যখন থাকছে, তাহলে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক বা যাই হোক, সে কী হবে, সে বেসিক্যালি স্টেবিলাইজড হবে, মানে সাম কাইন্ড অফ সলভেশন বলো বা আয়নিক অ্যাটমসফিয়ার বলো, যেভাবেই বলো না, যে তোমার করসপন্ডিং ক্যাটায়নটা তার অপোজিট চার্জের আয়ন অ্যানায়ন দিয়ে সারাউন্ডেড হবে, বা অ্যানায়নটা সে অপোজিট চার্জের আয়ন ক্যাটায়নসগুলো দিয়ে হচ্ছে তোমার সারাউন্ডেড হবে, করে আলটিমেটলি কিন্তু স্টেবিলাইজড হবে, ঠিক আছে। তা স্টেবিলাইজ হয়ে গেলে কি হচ্ছে, এর এনার্জি কমছে, এর এনার্জি কমছে, তাহলে এই এনার্জিটা কমে ধরো এখন এই জায়গায় পৌঁছালো, এর এনার্জি কমে ধরো এখন এই জায়গায় পৌঁছালো। আর এর যেহেতু মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জ দেয় কিন্তু রিয়াক্ট্যান্ট দুটোর থেকেই অনেক অনেক বেশি, তাহলে তার অ্যাক্টিভেটেড তার কিন্তু এটা অনেকটা বেশি কমবে, মানে এটাও যে কমলো, এই যে স্টেবিলিটিটা যে মানে যে স্টেবল হলো, আর অর্থাৎ এনার্জি থেকে এটা কমলে সেটা অনেক বেশি কমবে। এখন যখন তুমি ধরো করছো, মানে তোমার এখন যে নতুন অবস্থায় যে তোমার অ্যাক্টিভেশন বেরিয়ারটা দেখো, তাহলে এখন অ্যাক্টিভেশন বেরিয়ারটা হচ্ছে এতটা, এটা হচ্ছে অ্যাক্টিভেশন বেরিয়ার। আর আগে অ্যাক্টিভেশন বেরিয়ার কতটা ছিল, আগে অ্যাক্টিভেশন বেরিয়ার ছিল বেসিক্যালি তোমার এতটা, এবং নিশ্চয়ই ছবি থেকে হয়তো বোঝা যাচ্ছে, আমি অতটা পরিষ্কার বোঝাতে পারলাম কিনা জানি না, যে তোমার এইটা যতটা কমছে, এইটা অনেক বেশি কমে যাচ্ছে বলে তোমার আলটিমেটলি কিন্তু অ্যাক্টিভেশন বেরিয়ারটা কমে যাচ্ছে। তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ারটা কমে গেলে কি রেট অফ দ্য রিয়াকশনসটা বেড়ে যাবে, তাহলে এইটা হচ্ছে তোমার ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট। ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট, তা বোঝার চেষ্টা করো কি হলো। তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে যে মানে এই পার্টিকুলার কেসে যখন জেড এন জেড বি আর অফ সেম সাইন, তখন হচ্ছে তোমার ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট ক্যাটায়নও স্টেবিলাইজ হচ্ছে, মানে রিয়াক্ট্যান্ট স্টেবিলাইজ হচ্ছে। আচ্ছা, প্রোডাক্টটা স্টেবিলাইজ হচ্ছে কি হচ্ছে না নির্ভর করবে, মানে এটা অবশ্য এটা বলা ঠিক হলো না যে প্রোডাক্টটা স্টেবিলাইজ হলো কি হলো না, তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমার রিয়াক্ট্যান্ট এবং অ্যাক্টিভেটেড কম্পাউন্ড এই দুটো কাজ বোঝার দরকার আর কি। মানে প্রোডাক্টটা আয়নিক হলে সে স্টেবিলাইজ হবে বা হবে না, এইটাই জন্য এইখানটা জাস্ট নিচে নামবে না কি হবে বোঝা কঠিন, মানে এইখান থেকে এইটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, সেটা কিন্তু আমি জানি না কিছু, কারণ প্রোডাক্টটা আমার এখানে ইম্পর্টেন্টই না, প্রোডাক্টটা আমার কোনোরকমভাবে তোমার ইম্পর্টেন্টই না, মানে আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা আয়নিক প্রোডাক্ট না তোমার নিউট্রাল প্রোডাক্ট, তার উপরে নির্ভর করবে যে প্রোডাক্টের স্টেবিলিটি কী হবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, যে রিয়াক্ট্যান্টটা তারা বেসিক্যালি চার্জড, আর এ আর বি যদি সেম সাইন হয় তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সেটা তো চার্জড হবেই, শুধু তাই না ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্ট এ এবং বি এর যা চার্জ অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জ দেখো তার তুলনায় বেশি,
তো তা যদি হয় তাহলে দেখো রিয়াক্ট্যান্টটা যতটা স্টেবিলাইজ হবে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা কিন্তু তার থেকে অনেক বেশি স্টেবিলাইজ হয়ে যাবে বলে আলটিমেটলি কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাবে, আর অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গেলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে রেট অফ দ্য রিয়াকশনসটা তোমার বেড়ে যাচ্ছে, এবং এই পার্টিকুলার ক্ষেত্রে তাই হয়েছে। ঠিক আছে, এবং এরকম একটা এক্সাম্পল দেওয়া যায়, তুমি একটা এক্সাম্পল দেখো। আর একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা তোমাকে তোমাদের কোন একটা ইয়ারে আছে তার কাইনেটিক্স তোমাকে স্টাডি করতে হয়, সেটাকে বলা হয় পার ডাই সালফেট আয়োডাইড রিয়াকশন। এইটা ধরো, এইটা করে তোমার আমি কোনো ব্যালেন্স ইকুয়েশন লিখছি না আর কি, ব্যালেন্স ইকুয়েশন লেখাই যায়, এটা তাহলে 2 হবে, একটা 2 হবে। তো সেখান থেকে তৈরি হয় বেসিক্যালি I2 প্লাস 2 SO4 2-। এই যে পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে দেখো পার ডাই সালফেটের তার চার্জও নেগেটিভ আর I মাইনাস তার চার্জও নেগেটিভ, তাহলে দুজন যেহেতু সেম সাইন হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। তাহলে জাস্ট আমি একটা খুব ভালো করে বোঝার চেষ্টা করলাম যে কেন রিয়াক্টানগুলো সেম চার্জের যদি হয়, সেম চার্জ মানে হচ্ছে আমি মানে ম্যাগনিটিউড সেম কথা বলছি না, সাইনটা একই, মানে পজিটিভ হলে দুজনই পজিটিভ, নেগেটিভ হলে দুজনই নেগেটিভ, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিয়াকশন বাড়বে। তার কারণটা হচ্ছে এই যে ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট বা আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ালে রিয়াক্টান্টও স্টেবিলাইজ হচ্ছে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সও স্টেবিলাইজ হচ্ছে। এখানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ওভারঅল চার্জটা কিন্তু রিয়াক্ট্যান্টগুলোর থেকে বেশি হবে, সেই জন্য কিন্তু স্টেবিলাইজেশনটা তার ক্ষেত্রে অনেক বেশি হবে, অ্যাক্টিভেশন বেরিয়ারটা কমে যাবে এবং তোমার রেট অফ দ্য রিয়াকশনটা বেড়ে যাবে। এটা কথা হচ্ছে ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইট activated complex is more stabilized than the reactant. Activated complex is more stabilized than the reactant. সেই জন্য activation barrier decreases, activation energy decreases, ঠিক আছে, activation energy decrease করে যাচ্ছে আর rate of the reaction increase করে যাচ্ছে। এটা কেস 1 হলো। আর এবার কেস 2 তে কি হচ্ছে দেখো, ধরো জেড এ এন্ড জেড বি আর অপোজিট সাইন, এক্ষেত্রে হচ্ছে জেড এ এন্ড জেড বি আর অফ অপোজিট সাইন। আচ্ছা, জেড এ এবং জেড বি কে তোমার অপোজিট সাইন হয়ে যায়, তখন এই যে লগ 10 বেস কে বাই কে জিরো, এটা তখন লেস দ্যান জিরো হয়ে যাবে, অর্থাৎ কেটা লেস দ্যান কে জিরো হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইন দিস কেস রেট অফ দ্য রিয়াকশন বা রেট কনস্ট্যান্ট যাই বলো না কেন, রেট অফ দ্য রিয়াকশন ডিক্রিজেস with increase in ionic strength of the solution. In this case, rate of the reaction decreases with increasing ionic strength of the solution. এটা আর এর মেকানিজমটা একদম আগের মতো, আর নতুন করে কিছু বলছি না, কারণ এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু অপোজিট চার্জের হয়, তাহলে কি হবে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের যে ওভারঅল চার্জটা সেগুলো ইন্ডিভিজুয়াল রিয়াক্ট্যান্টের তুলনায় কমে যাবে, কারণ বিয়োগ হয়ে যাচ্ছে না, তার অপোজিট সাইন আছে। তাহলে এই পার্টিকুলার কেসে তোমার রিয়াক্ট্যান্ট মানে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার সাথে সাথে রিয়াক্ট্যান্টটা বেশি স্টেবিলাইজ হবে দ্যান দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। আর রিয়াক্ট্যান্টটা যদি অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের থেকে তোমার বেশি স্টেবিলাইজড হয়ে যায়, তাহলে অবভিয়াসলি হচ্ছে অ্যাক্টিভেশন বেরিয়ারটা বেড়ে যাবে, অ্যাক্টিভেশন বেড়ে গেলে রেট অফ দ্য রিয়াকশন তোমার অ্যাকচুয়ালি কমে যাবে। তো একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, তোমার এরকম একটা এক্সাম্পল, এই ধরো CO NH3 হোল 5 Br 2+, এটা
সে বেসিক্যালি রিয়াকশনস করছে ওয়েজ মাইনাসের সাথে, অপোজিট চার্জের হলো, করে আলটিমেটলি এটা করছে যে বিআর একটা বেরিয়ে যাচ্ছে আর ওইচ হচ্ছে তোমার এই ভেতরে ঢুকে যাচ্ছে, সিও NH3 হোল 5, এইটা হয়ে গেল OH, এইটা 2+ হলো, প্লাস হচ্ছে তোমার বিআর মাইনাস হলো। তাহলে এখানে দেখো যে রিয়াক্ট্যান্টগুলো তারা অপোজিট চার্জের হচ্ছে। তো অপোজিট চার্জের যদি হয় তাহলে এখানে এটা হবে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, যেটা মানে এটা আমি আর দেখানোর দরকার নেই, আচ্ছা আর আঁকছি না, এটা নিজেরা করে নেবে, যা এত নর্মাল যখন এতে পড়াবো মানে বিএসসির জন্য পড়াবো তখন আবার ডিটেলে বলবো। তাহলে এই পার্টিকুলার কেসে তোমার জাস্ট তুমি বুঝে নিতে পারছো নিশ্চয়ই যে এই পার্টিকুলার কেসে যেমন এইটা যা স্টেবিলাইজ হচ্ছে এটা বেশি স্টেবিলাইজ হচ্ছে, আর ওই পার্টিকুলার কেসে কিন্তু রিয়াক্টরটা বেশি স্টেবিলাইজ হবে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা কম স্টেবিলাইজ হবে, কারণ অ্যাক্টিভেশন বেরিয়ে একটা বেড়ে যাবে এবং রেট অফ দ্য রিয়াকশন তখন বেসিক্যালি কমে যাবে এটা। আর কেস সিতে হচ্ছে যে জেড এ জেড বি দুজনের মধ্যে একজন যদি তোমার জিরো হয়ে যায়, অর্থাৎ ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্ট হচ্ছে যদি তোমার নিউট্রাল হয়, তাহলে ইফ one of the reactants is neutral, মানে আয়নিক নয় আর কি, এটা মানে তার মানে এটা আমি বলতে পারছি আইদার জেড এ অর জেড বি ইকুয়াল টু জিরো এ পার্টিকুলার, তখন কি হবে, তাহলে দেন লগ 10 বেস কে বাই কে জিরো, দুটো জিরো হলে তো মিটেই গেল, অন্তত পক্ষে একটাই যদি জিরো হয় আর কি, তাহলে এইটা ইকুয়াল জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ কে ইকুয়াল টু কে জিরো পেয়েছে। তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু আয়নিক স্ট্রেন্থের কোনো এফেক্ট নেই অন দ্য রেট অফ দ্য রিয়াকশন। ইন দিস কেস ionic strength has no effect on the rate or rate constant of the reaction. In this case, ionic strength has no effect on the rate or rate constant of the reaction. ঠিক আছে, মানে এখানে মানে আয়নিক স্ট্রেন্থের কিন্তু সেইভাবে কোনো এফেক্ট নেই। তুমি তাহলে একটা এক্সাম্পল বলি, তুমি এই এক্সাম্পল এই এক্সপেরিমেন্ট তোমাকে করতে হয় যে কেন সুগার, হ্যাঁ, ইনভার্সন অফ কেন সুগার বলে, সেই কেন সুগার তুমি ধরো অ্যাসিড ক্যাটালাইজে বেস ক্যাটালাইজ তুমি ইনভার্সনটাকে দেখছো আর কি, এইটা এইখান থেকে তোমার একটা ইনভার্ট কেন সুগার এ ধরো হচ্ছে, এই পার্টিকুলার রিয়াকশনটাকে তুমি কনসিডার করো, এখানে ওয়েজ মাইনাসের একটা চার্জ আছে বটে, কিন্তু কেন সুগারে যেহেতু কোনো চার্জ নেই, তাহলে চার্জ না থাকার জন্য কিন্তু ওটা আলটিমেটলি এটা দাঁড়াবে তোমার ওই জেড এ ইন্টু জেড বি গুণফলটা জিরো হবে, গুণফলটা জিরো হলে হচ্ছে কে ইকুয়াল টু কে জিরো হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো যে জেনারেলি যদি আমি একটা ছবি আঁকার চেষ্টা করি, এইদিকে রুট ওভার অফ আই প্লট করা হচ্ছে, আইনিক স্ট্রেন্থে এটা প্লট করা হচ্ছে। আচ্ছা এইখানে আমি একবারে লগ 10 বেস কে বাই কে জিরো একদম সরাসরি প্লট করছি। আচ্ছা এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে লগ কে বাই কে জিরো ইকুয়াল টু জিরো লাইন, হ্যাঁ। এবারে দেখো যে এইটা তোমার কখনো কখনো প্যারালাল হতে পারে, কখনো কখনো রুটাইগের সঙ্গে এটা বাড়তে পারে, কখনো কখনো এটা কমতে পারে, ঠিক আছে। এবারে কতটা বাড়বে বা কতটা কমবে সেটা কিন্তু নির্ভর করবে, হ্যাঁ। এখানে এই পার্টিকুলার কেসে হচ্ছে আমি এটা হচ্ছে কেস ওয়ানের কেসটা, কেস ওয়ান মানে হচ্ছে জেড এ অ্যান্ড জেড বি আর অফ সেম সাইন। এইটা হচ্ছে তোমার কেস টুটা, না কেস টুটা না, কেস থ্রিটা, এটা হচ্ছে কেস থ্রি, যেখানে জেড এ এবং জেড বি দুজনের মধ্যে অন্ততপক্ষে একজন হয়ে গেছে তোমার নিউট্রাল। এটা কি যে আইদার জেড এ ইকুয়াল টু জিরো অর জেড বি ইকুয়াল টু জিরো, এটার মধ্যে অন্তত একটা জিরো। আর এইটা হচ্ছে তোমার কেস টুটা,
যেখানে হচ্ছে ZA and ZB are of opposite sign। এখানে কিন্তু খেয়াল রাখো যে মানে স্লোপটা খুব ইম্পর্টেন্ট। স্লোপ অফ লগ k/k0 বেস থেকে 10 ভার্সেস রুট আই প্লট, সেটা হচ্ছে কত 1.018 ইন্টু ZA ইন্টু ZB। এটা হচ্ছে কিন্তু তোমার স্লোপটা। তাহলে তোমার জাস্ট যখন কোনো একটা রিয়াকশন বলে দেবে, মানে এটা পরীক্ষায় খুব আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আর কি, যে যখন প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট হচ্ছে তোমার রিয়াকশনগুলোকে বলে দিল, তাহলে রিয়াকশনগুলোকে বলে দেওয়ার পরে তোমাকে জাস্ট স্লোপটা কত হবে সেটা বের করতে পারবে। মানে লগ 10 বেস k/k0 বা লগ কে ভার্সেস রুট আই প্লট যখন তুমি করছো তার স্লোপটা কত হবে সেটা তোমাকে বের করতে পারে। সেটা বেসিক্যালি 1.012 ইন্টু ZA ZB। এবার 1.018টাকে অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে নেয়, মানে বেসিক্যালি ZA ইন্টু ZB এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি স্লোপের ভ্যালুটা হবে। ঠিক আছে, তাহলে এই যেটা আমরা আলোচনা করলাম সেইটা হচ্ছে জাস্ট মূলত একটা স্ট্যান্ডার্ড টেক্সট বইয়া এই প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট সম্বন্ধে যতটুকু জিনিস লেখা থাকে। আর এখানে আমি দু একটা জিনিস একটুখানি চেঞ্জ করি, মানে একটুখানি মানে চেঞ্জ করি না, মানে নেট বা ইত্যাদি পরীক্ষার জন্য আমি একটু আধটু অ্যাডিশনাল জিনিসপত্র একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে দেখো আমি যে রিয়াকশনটা এখানে কনসিডার করেছি না, এবং তার মতো করে টোটাল ডেরিভেশনটা এখানে করে দিলাম, যেহেতু আমাদের এই জিনিসটা আগে তোমাদের পড়ানো হয়নি পার্টিকুলারলি থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের, সেখানে টোটাল ডেরিভেশনটা আমি পরপর করে যেমন করে করতে হয় করলাম। তাহলে এখানে দেখো যে রিয়াকশনটা কনসিডার করেছি সেখানে দুটো রিয়াক্টর ইনভলভ ছিল। ঠিক আছে, আর এবারে যদি এমন হয় যে দুইয়ের বেশি রিয়াক্টর ইনভলভ আছে তখন করসপন্ডিং ওয়ার্কিং ফর্মুলাটা কি হবে। তাহলে নেক্সট একটা অ্যাডিশনাল জিনিস আমি বলছি, ধরো একটা এ তার চার্জ ZA প্লাস বি তার চার্জ ধরো ZB প্লাস সি তার চার্জ ধরো ZC, এরা মানে দুজনের বদলে এখন তিনটে রিয়াক্ট্যান্ট, তারা হচ্ছে তোমার একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে উইথ রেট কনস্ট্যান্ট K1 এবং K-1। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের চার্জটা কি হবে ZA প্লাস ZB প্লাস ZC, এটা এইভাবে থাকবে। এইটা হচ্ছে তোমার ফার্স্ট ইকুইলিব্রিয়ামে থাকছে, না একই রকমের মেকানিজম, শুধু এখানে কি করা হয়েছে না, এখানে হচ্ছে তোমার দুটো রিয়াক্ট্যান্ট বলতে তিনটে রিয়াক্ট্যান্টের কথা বলা হচ্ছে আর কি। আর ফাইনাল স্টেপে কি হচ্ছে না, এক্স যেটা চার্জটা হচ্ছে ZA প্লাস ZB প্লাস ZC ছিল, সে হচ্ছে ভায়া রেট কনস্ট্যান্ট এসে K2, একটা প্রোডাক্টে যাচ্ছে, এটা হচ্ছে তোমার স্লো। তাহলে এখানে দেখো, এখানে আমি জাস্ট প্রথম যে স্টেপটা যেখানে ক্যাপিটাল কে, এটা K1/K-1, এইটা এখন অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অফ এক্স ডিভাইডেড বাই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অফ এ আর বি না হয়ে ABC তোমার তিনটেই থাকছে। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অফ অ্যাক্টিভিটি অফ এ, অ্যাক্টিভিটি অফ বি এবং অ্যাক্টিভিটি অফ সি এরকম থাকছে। ঠিক আছে, এটা এরকম থাকছে। আর এবারে দেখো যদি এরকম তোমার থাকে, এবারে বাকিগুলো তুমি জাস্ট নিজের মতো করে ফেলতে পারবে। আমি আর এগুলো করে দিচ্ছি না, একটা হোমওয়ার্ক দিচ্ছি। মানে তোমার অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন ইনটু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ফর্মে লিখবে, লিখে তারপরে তুমি জাস্ট মানে এই যে ফর্মুলাগুলো আছে মানে ডিবাই হুকের লিমিটিং লটাকে তুমি ইউজ করবে, ইউজ করে ফাইনালি কি হবে আমি সেইটা কাজ বলছি তোমাকে। আচ্ছা, ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে এরকম যে আমি একদম ওটাকে হোমওয়ার্ক দিলাম, যে ফাইনাল ইকুয়েশন যেটা সেটা বলছি, সেটা হচ্ছে লগ 10 বেস K/K0। K0টা হচ্ছে যেখানে কোনো আইন এক্সটেন্সের এফেক্ট নেই আর কি, সেইটা হবে হচ্ছে তোমার 2A0 ইন্টু ZA ZB প্লাস ZA ZC প্লাস ZB ZC, ZA ZB ZA ZC আর ZB ZC ইন্টু √π, অথবা তুমি এটাকে এইরকমভাবে লিখতে পারো লগ 10 বেস K/K0, এটা হয়ে গেল 1.018 ইন্টু ZA ZB প্লাস ZA ZC প্লাস ZB ZC ইন্টু √π। তাহলে এইটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশনটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাকোয়াস সলিউশন যদি তুমি কনসিডার করো। এইটা হচ্ছে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ইন অ্যাকোয়াস সলিউশন। তাহলে আমি সবাইকে বলছি এইটুকু কাজ একটুখানি করে নেবে,
মানে ব্যাপারটা কিছুই না, এখানে যে আমি এই পর্যন্ত তো করিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এবারে তুমি জাস্ট অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের কনসেন্ট্রেশন মানে আগেরটা যেমন করে করেছি সেই রকমভাবে তুমি এগোবে, ডিভাইউকের লিমিটিং লটাকে কাজে লাগাবে, কাজে লাগিয়ে হচ্ছে তুমি জাস্ট এই সিচুয়েশনগুলোকে দেখতে পাবে। ঠিক আছে, হলো? তাহলে এই হচ্ছে তোমার সিচুয়েশনটা। এবারে এইখান থেকে আরো কিছুটা হোমওয়ার্ক দিচ্ছি, তুমি বিভিন্ন রকমের কেসগুলোকে কনসিডার করবে। মানে বিভিন্ন রকমের কেস মানে হচ্ছে ধরো এখানে তো ধরো জেড এ জেড বি জেড সি সবাই হচ্ছে সেম সাইনের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা করলে তুমি যে জেড এ জেড বি জেড সির মধ্যে হচ্ছে তোমার দুজনের যা চার্জ, একজনের চার্জ হচ্ছে অন্য, এটা করলে। তারপর তুমি যেটা করলে জেড এ জেড বি জেড সির মধ্যে একজন নিউট্রাল, তারপর তুমি করলে জেড এ জেড বি জেড সির মধ্যে অন্ততপক্ষে দুজন নিউট্রাল। তখন তোমায় কেমন করে এগোবে। তাহলে তুমি এখানে মানে নেক্সট যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন কেসগুলো। কেস ওয়ানে হচ্ছে তোমার কেস ওয়ানে হচ্ছে জেড এ জেড বি অ্যান্ড জেড সি আর অফ সেম সাইন, এটা। আচ্ছা, কেস সেম সাইন করবে, তাহলে সেম সাইন হলে তুমি দেখতে পাবে যে এক্ষেত্রে আইনস্টাইন তত সলিউশন বাড়ার খাতে রেট অফ দ্য রিয়াকশন বাড়বে, তার কারণ টারণ ইত্যাদিগুলো আর কি। আচ্ছা, জেড এ জেড বি আর অফ সেম সাইন, জেড সি ইজ অফ অপোজিট সাইন। আর এই পার্টিকুলার ক্ষেত্রে দুটো কেসই হতে পারে। তোমাকে দেখতে হবে যে জেড এ জেড বির ভ্যালুগুলো এমন যে যে মানে তোমার মানে এই জেড এ জেড বি জেড সি মানে জেড এ জেড বি জেড এ জেড সি আর জেড বি জেড সি এই টোটাল প্রোডাক্ট করে যোগটা সেইটা তো ওভারঅল সাইনটাকে ঠিক করবে, যে মানে সেটাই ঠিক করে দেবে যে কে বাই কে জিরোটা মানে লগ কে বাই কে জিরোটা গ্রেটার দ্যান জিরো হবে না লেস দ্যান জিরো হবে। তাহলে এখানে তোমার দুজনের সেম, তিনজনই যদি সেম সাইন হতো, তো যা গুণ করে এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে ওভারঅল জিনিসটা হচ্ছে পজিটিভ হয়ে যেত। কিন্তু যখন তোমার দুজন সেম সাইন একজন অপোজিট সাইন, তাহলে জেড এ জেড বি যদি সেম সাইন হয় তাহলে এইটা পজিটিভ সাইন দিয়ে আসছে, আর জেড এ জেড সি জেড বি জেড সি অপোজিট সাইন বলে তারা হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে আসছে। তাহলে ওভারঅল জিনিসটা একটা পজিটিভ দুটো নেগেটিভ আছে, তাহলে ওভারঅল জিনিসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে তোমার এ বি সি মানে জেড এ জেড বি জেড সি তাদের স্পেসিফিক ভ্যালুর উপরে। সেখানে এই পার্টিকুলার কেসটা তোমাকে ভালো করে ভাবতে হবে যে কখনো কখনো বাড়বে কখনো কখনো কমবে এরকম আর কি। কেস থ্রিটা হচ্ছে যে ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্টস ইজ নিউট্রাল, মানে যে কোনো একটা জিরো। আর যে কোনো একটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখো দুটোটা অটোমেটিক্যালি ভ্যানিশ করে। তাহলে যদি জেড এটা জিরো হয়ে যায় তাহলে জেড এ জেড বি আর জেড এ জেড সি জিরো হয়ে গেলে তাহলে পড়ে নিল জেড বি জেড সি। এটা হচ্ছে জাস্ট ওই দুটো রিয়াক্ট্যান্ট দিয়ে যেমন করে আমি আলোচনা করেছি তার মতো পুরো ব্যাপারটা। আর কেস ফোর হচ্ছে অ্যাটলিস্ট তিনজনও জিরো হতে পারে, অ্যাটলিস্ট টু রিয়াক্ট্যান্টস আর নিউট্রাল। তাহলে অ্যাটলিস্ট দুটো রিয়াক্ট্যান্ট ধরে নাও তোমার নিউট্রাল, তখন তোমার কি হবে। তাই প্রত্যেকটা কেস কিন্তু তুমি আলাদা করে আলোচনা করবে। একবার কিন্তু তোমার ওই এই এই সেকেন্ড পার্টটা ইউজুয়ালি পড়ানো হয় না বিএসসিতে। এবারে একবার নেট পরীক্ষাতে তোমার একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু বেসিক্যালি 3টে রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে এবং সেই মতো করে লোকে সব ভুলভাল করে দিয়ে চলে আসছে। তার 3টে রিয়াক্ট্যান্ট ইনভলভ হয়ে গেলে কিন্তু তোমার স্লোপটা 1.018 জেড এ জেড বি প্লাস জেড এ জেড সি প্লাস জেড বি জেড সি এর উপরে কিন্তু ডিপেন্ড করবে, সেটাকে মাথায় রেখে তোমার করতে হবে। মানে এই জায়গা থেকে কিন্তু নেট এবং জ্যাম গেট এই পরীক্ষায় কিন্তু প্রচুর কোশ্চেন্স পড়ে, মানে তোমার প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টের উপরে বেশ করে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? দেখো যা বললাম এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার তো নাকি? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট যে জায়গাটা, সেটাকে আমি একটুখানি বলছি, সেটাও তোমাদের যখন ওই 6 সেমিস্টারে পড়াবো তখন ডিটেলে পড়াবো। আচ্ছা, সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে দেখো। আচ্ছা, প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্টে কি হলো যে আইনস্টাইন মানে যে ইলেকট্রোলাইটটা অ্যাড করছো তুমি, সেই ইলেকট্রোলাইটটা হচ্ছে সরাসরি
একদম রিয়াকশনের রেটটাকে কন্ট্রোল করছে। মানে আমি যে ইলেকট্রোলাইটটা অ্যাড করেছি সেই ইলেকট্রোলাইট অ্যাডিশনের জন্য একটা আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন চেঞ্জ হচ্ছে, আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন সরাসরি রিয়াক্ট্যান্টটাকে হ্যাম্পার করছে। মানে রিয়াক্ট্যান্টটা আয়নিক হয়ে যাওয়ার জন্য হচ্ছে তোমার যে আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন সেটা কিন্তু ওই যে রিয়াক্ট্যান্টের অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট তাকে হ্যাম্পার করছে। আর এবারে সেকেন্ডারি কাইনেটিক ইলেকট্রোলাইটিক এফেক্টে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে তোমার সরাসরি রিয়াক্ট্যান্টকে হ্যাম্পার করছে না। ব্যাপারটা আমি একটু এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি একটা অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন বা H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশন তুমি কনসিডার করছো, একটা H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশন তুমি কনসিডার করছো। আর এবারে H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশনে ক্যাটালিস্ট হিসেবে H+ তোমার ইনভলভ হচ্ছে, তাহলে এখানে তো H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশনে ক্যাটালিস্ট তো H+। ধরে নাও সেই H+টা তুমি পাচ্ছ হচ্ছে একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন করে, সে অ্যাসিডিক অ্যাসিডের ডিসোসিয়েশন করে। তা যদি হয় তাহলে এটা দাঁড়াবে যে তোমার এই যে উইক অ্যাসিডের ডিসোসিয়েশনটা সেইটা যদি আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশনের উপরে নির্ভর করে, সেইটা দিয়ে ঠিক হবে যে H+ কতটা তৈরি হবে বা কতটা তৈরি হবে না। তারপরে আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশনস হচ্ছে যে H+ যেটা ক্যাটালিস্ট তার কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে। তার মানে কি দাঁড়ালো, দেখো এফেক্টটা ইনডিরেক্ট। আমি যে রিয়াকশনটাকে কনসিডার করছি সেই রিয়াকশনসটায় আমি জাস্ট বেসিক্যালি আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন এফেক্ট দেখছি না, আমি যেটা দেখছি যে মানে সরাসরি দেখছি না, আমি যেটা দেখছি যে যে ওই রিয়াকশনকে ক্যাটালাইজ করার জন্য মানে H+ লাগে, সেই H+টা যে রিয়াকশন থেকে আমি পাচ্ছি সেই রিয়াকশন আমি আয়নিক স্ট্রেন্থের এফেক্টটাকে দেখছি আর কি। সেই জন্য এটাকে বলা হচ্ছে আমার সেকেন্ডারি কাইনেটিক ইলেকট্রোলাইটিক এফেক্ট আর কি। মানে এখানে সরাসরি আয়নিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন সেটা হচ্ছে রিয়াকশনগুলোকে হ্যাম্পার করছে না, সেটা ইনডিরেক্টলি হ্যাম্পার করছে। তাহলে যে এক্সাম্পলটা বললাম সেই এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে শুরু করি, তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো আমি এই H-এ সেটা হচ্ছে উইক অ্যাসিডটা, একটা উইক অ্যাসিড, সে বেসিক্যালি ডিসোসিয়েট করছে এইরকম করে H+ অ্যাকোয়াস প্লাস ধরো A- অ্যাকোয়াস, এইরকম ভাবে সে ডিসোসিয়েট করবে এবং তার মতো করে একটা উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এবারে এখানে যদি তুমি উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে দেখো Ka, সেটা কি হবে না অ্যাক্টিভিটি অফ H+ ইন্টু অ্যাক্টিভিটি অফ A- বা অ্যাক্টিভিটি অফ H, এইটা। তাহলে এটা হয়ে যাবে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ বাই C0। এটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ A- ইন্টু কনসেন্ট্রেশন অফ A- বাই C0। আর এখানে হয়ে গেল অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ H ইন্টু কনসেন্ট্রেশন অফ H বাই C0। এটা 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 কত হয়ে যাচ্ছে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ H+ ইন্টু অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ A- বা অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ H। এবারে তোমার হলো উপরে একটা C0 থাকছে এইটা, হ্যাঁ, আর C অফ H+ ইন্টু C অফ A- বাই C অফ H। তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে চাই সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ H+টা, কারণ আলটিমেটলি যে রিয়াকশনটা কনসিডার করবে সেই রিয়াকশনটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ক্যাটালিস্ট তার উপরে নির্ভর করে এইটা। তাহলে কনসেন্ট্রেশন অফ H+টা তোমার কি হয়ে যাচ্ছে এখান থেকে দেখো, তুমি যদি বসিয়ে দাও তাহলে এই Ka একটা টার্ম যেমন আছে আছে, আচ্ছা তোমার নিচে, আচ্ছা আমি এটা তো এইটা, এইটা হচ্ছে গামা অফ H বাই গামা অফ H+ ইন্টু গামা অফ A- এই পর্যন্ত হলো। আচ্ছা নিচে একটা তুমি C0টাকে নিচে পাঠিয়ে দাও ইন্টু কনসেন্ট্রেশন অফ H বাই কনসেন্ট্রেশন অফ A-, তাই তো? সব ঠিক করলাম তো? গামা H কনসেন্ট্রেশন অফ H উপরে, কে এটা উপরে, আর নিচে পড়ে আছে হচ্ছে C0 পড়ে থাকবে, গামা H+ পড়ে থাকছে, গামা A- পড়ে থাকছে, এইটা এটা কনসেন্ট্রেশন অফ H+ হলো এইটা, ঠিক আছে? আর এবারে তুমি এক কাজ করো যে তোমার রেট অফ দ্য রিয়াকশন যেটা তুমি অ্যাকচুয়ালি কনসিডার করছো সেই রেট অফ দ্য রিয়াকশন কনসেন্ট্রেশন অফ H+ এর সঙ্গে প্রপোর্শনাল যেহেতু, তাহলে জাস্ট বা আমি একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের জন্য এফেক্টিভ রেট কনস্ট্যান্ট সেটা হচ্ছে ক্যাটালাইটিক কোএফিশিয়েন্ট অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ H+, সেই মতো করে ভাবছি আর কি। তাহলে জাস্ট একটা ধরো মানে ফর এ স্পেসিফিক
H plus ion catalyzed reaction, the rate constant is given by কেটা কত হয় না ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস। আচ্ছা এইখানে না আমি ওই তোমার জলের যে একটা কন্ট্রিবিউশন ছিল সেই জলের কন্ট্রিবিউশনটাকে বাদ দিচ্ছি, তাহলে মানে নেগলেক্টিং KH2O CH2O টার্ম, মানে স্পেসিফিক H প্লাস আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন হলে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল KH প্লাস CH প্লাস প্লাস KH2 CH2O। তবে KH2 CH2 এই টার্মটাকে আমি নেগলেক্ট করছি, কারণ এটা ইউজুয়ালি যে KH প্লাস CH প্লাস থেকে অনেক অনেক ছোট হয় এটা। তাহলে এবারে কি হলো দেখো, এটাকে তুমি এইভাবে লেখো যে KH প্লাস ক্যাপিটাল KA বাই C0 গামা অফ H এ গামা অফ H প্লাস গামা অফ A মাইনাস কনসেন্ট্রেশন অফ H এ বাই কনসেন্ট্রেশন অফ A মাইনাস। আচ্ছা এইটাকে তুমি জাস্ট লিখবে কি ওভারঅল একটা, এইখানে তোমার সব সিম্বলগুলো গুলিয়ে যাবে, যাকে এটা একটা কে এফেক্টিভ বা কিছু একটা নাম দিলাম, ধরো কে এফেক্টিভ ইন্টু কনসেন্ট্রেশন অফ H এ বা কনসেন্ট্রেশন A মাইনাস, মানে কনসেন্ট্রেশন টার্মগুলোকে আলাদা করে রেখে দিলাম, কনসেন্ট্রেশন টার্ম বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেটা কে এফেক্টিভ। কে এফেক্টিভে যে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে, তাহলে যেখানে কে এফেক্টিভটা হচ্ছে কে এফেক্টিভটা তোমার হয়ে যাচ্ছে কে এইচ প্লাস ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইন্টু তোমার KA বাই C0, এইটা হচ্ছে গামা অফ H এ বাই গামা অফ H প্লাস ইন্টু A মাইনাস, H প্লাস ইন্টু গামা অফ A মাইনাস। এটাকে তুমি নাম দাও K0 ইন্টু গামা অফ H এ বাই গামা অফ H প্লাস ইন্টু গামা অফ A মাইনাস। মানে বেসিক্যালি কি K0টা কি, মানে যখন তোমার এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো তোমার বেসিক্যালি 1 আর কি, অর্থাৎ আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, তখন কে এফেক্টিভের যে ভ্যালুটা সেটা হচ্ছে K0। তাহলে K0টা হচ্ছে K0 ইজ দ্য রেট কনস্ট্যান্ট when গামা H এ গামা H প্লাস গামা A মাইনাস এইগুলো সব হচ্ছে তোমার একের কাছাকাছি, সেই পার্টিকুলার কেসে এইটা। ঠিক আছে, তাহলে এবার এক কাজ করো, লগ নাও। লগ কে এফেক্টিভটা কত হলো, সব 10 বেস, হ্যাঁ লগ 10 বেস K0 প্লাস log 10 বেস গামা অফ H এ মাইনাস log 10 বেস গামা অফ H প্লাস মাইনাস log 10 বেস গামা অফ A মাইনাস, এই ধরনের। তাহলে তুমি একদিকে নিয়ে চলে এসো, log 10 বেস কে এফেক্টিভ বাই K0, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে মাইনাস, একবারে বসিয়ে দিচ্ছি 0.509। আচ্ছা এই প্রথমের পার্টটা বেসিক্যালি 0, কারণটা কি দেখো, আমি যখন মানে H A যেটা লিখেছি, H এ তো নিউট্রাল, তাহলে H এ যদি নিউট্রাল হয় তাহলে ডিভাইহুকেল লিমিটিং ল অনুযায়ী হচ্ছে প্রথম টার্মটা তোমার 0 কন্ট্রিবিউট করবে, এই পার্টটা হচ্ছে মাইনাস প্লাস হয়ে গেল 0.509, আমি কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডে করি আর কি। এইটা এর চার্জ হচ্ছে +1 তার স্কোয়ার ইন্টু √পাই, আর এটা হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস 0.509, এ মাইনাসের চার্জ তোমার বেসিক্যালি -1, তাহলে -1 তার স্কোয়ার ইন্টু √পাই। এইটা এটা হচ্ছে ডিভাইহুকেল লিমিটিং ল থেকে আমি একদম সরাসরি বসিয়ে দিচ্ছি, মানে এখানে হচ্ছে জেড এইচ এ সেটা বেসিক্যালি 0, সেখানে প্রথম টার্মটা কোনো কন্ট্রিবিউট করলো না, পরেরটা হচ্ছে +1 দিয়ে আসবে, পরেরটা হচ্ছে -1 দিয়ে আসবে। এটা হচ্ছে ফ্রম ডিভাইহুকেল লিমিটিং ল, ডিভাইহুকেল এটা। এটা তোমার কি দাঁড়াচ্ছে দেখো, এটা এটা যোগ হয়ে গেল, তাহলে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে তোমার এই 1.018 ইন্টু √i হলো, ঠিক আছে এইটা। তার মানে এই পার্টিকুলার কেসে দেখো, তুমি যদি log 10 বেস কে এফেক্টিভ বাই K0 প্লট করো উইথ রেসপেক্ট টু √i, একটা স্ট্রেট লাইন পাচ্ছ পাসিং টু দ্য অরিজিন, ঠিক আছে স্যার। এইটা যার স্লোপটা হয়ে যাচ্ছে 1.018, তাহলে
তাহলে এই পার্টিকুলার কেসে ইন দিস কেস rate of the reaction increases, তারা একটু ধরতো, এই মা একটু বেড়াতে গেছে, এই হাঁটতে গেছে, বাবা তুই এখানে আয়, এখানে শুয়ে পড়ায়, এখানে চলে আয়, এখানে চলে আয়, শুয়ে পড়ে, ক্লাস নিচ্ছি তো, শুয়ে পড়ে, একটু গেম খেলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা, ইন দিস কেস রেট অফ দ্য রিঅ্যাকশন ইনক্রিজেস উইথ increasing ionic strength of the solution. তাহলে in this case rate of the reaction increases with increasing ionic strength of the solution. এখানে ionic strength of the solution বাড়ার সাথে সাথে কিন্তু rate of the reaction increase করছে। তাহলে আগেরটার সঙ্গে এটা তফাৎটা বোঝার চেষ্টা করো। আগেরটার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে রিয়াকশনটা তুমি কনসিডার করছো সেই রিয়াকশনে সরাসরি হচ্ছে আয়নিক স্ট্রেংথের এফেক্টটা তুমি দেখছিলে। এখানে তুমি আয়নিক স্ট্রেংথের এফেক্টটা কোথা থেকে দেখছো, যে অ্যাকচুয়ালি রিয়াকশনটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা যেটা স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশন, সেই H+ আয়ন ক্যাটালাইজ রিয়াকশনে H+টা ক্যাটালিস্ট হিসেবে রোল প্লে করছে। এবার এই ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনটা হচ্ছে একটা অন্য রিয়াকশনের থ্রু দিয়ে আসছে, কারণ সেটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন থেকে আসছে, এবং সেই রিয়াকশনে তুমি বেসিক্যালি আয়নিক স্ট্রেংথের এফেক্টটাকে দেখছো আর কি। সেখানে এই এফেক্টটা যেহেতু তোমার মানে কি বলবো মানে তোমার কি বলবো সেকেন্ডারি মানে ইনডিরেক্ট আর কি, সেই ইনডিরেক্ট বলে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট। তা তোমাকে বুঝতে হবে তাহলে প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট এবং সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্টের মধ্যে কিন্তু একটা বেসিক তফাৎ আছে। প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট হচ্ছে তুমি যে রিয়াকশনটাকে কনসিডার করছো সেখানে সরাসরি আয়নিক স্ট্রেংথের এফেক্ট, আর এই পার্টিকুলার কেসে হচ্ছে মানে তুমি যখন একটা করছো, মানে ধরো তুমি এই যে একটা এস্টার হাইড্রোলিসিস কনসিডার করছো, তাহলে এস্টার হাইড্রোলিসিস যদি তুমি কনসিডার করো, যেমন এই যে বলছে স্পেসিফিক H+ আয়ন ক্যাটালাইজ রিঅ্যাকশন, ধরে নাও এস্টার হাইড্রোলিসিস, তাহলে এস্টার হাইড্রোলিসিসের ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে যে তোমার এস্টার এবং জল তারা তো রিয়াকশন করে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করবে, এক্ষেত্রে রিয়াকশন দুটোই কিন্তু নিউট্রাল। তা রিয়াকশন দুটো যদি নিউট্রাল হয় তাহলে তো আয়নিক স্ট্রেংথের কোনো এফেক্ট থাকা উচিত না, কিন্তু তবু আয়নিক স্ট্রেংথের এফেক্ট তুমি কেন দেখতে পাচ্ছ, কারণ এখানে একজন ক্যাটালিস্ট ইউজ করা হয়েছে, সেটা কি H+, সেই ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনের উপরে নির্ভর করছে। ঠিক আছে, তাহলে এইটা একটা এক্সাম্পল অফ এ সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট। এছাড়া আরও অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো জাস্ট আমাদের বইয়ে পরিষ্কারভাবে দেওয়া আছে, তুমি সেগুলো দেখতে পাবে। তো দেখো তাহলে মোটামুটিভাবে আমরা ওই মানে কাইনেটিক সল্ট এফেক্ট বলতে যেটা বুঝছি আর কি, সেই পার্টটা আলোচনা করলাম। মোটামুটি যা ধরনের প্রশ্ন পড়ে এইখান থেকে তুমি কিন্তু করে ফেলতে পারবে। দেখো কোনো অসুবিধা হলো কিনা, ঠিক আছে? ঠিক আছে তো? একটু ডিটেলে বললাম, কিন্তু মানে যখন আবার 6 সেমিস্টারে কেমিক্যাল কাইনেটিক্স পড়াবো তখন আর একটু ডিটেলে বলার সুযোগ থাকবে, করবো। মোটামুটি যা বলেছি তাতে মানে মোটামুটি সবটাই বলা হয়েছে আর কি। আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তোমার হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, এইটা নিয়ে জাস্ট একটু আলোচনা করে নেওয়া। আসলে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এই পার্টটা না বুঝতে গেলে তোমাকে অ্যাবজর্পশন পার্টটা অন্তত ভালো করে বুঝতে হয়। এই অ্যাবজর্পশন পার্টটা যদি ভালো করে না বোঝা যায়, মানে গ্যাসের অ্যাবজর্পশন সলিড সারফেস, এই পার্টটা যদি পরিষ্কার বোঝা না যায় না, তাহলে আবার এই ক্যাটালিসিস এই পার্টটা তোমার একটু বুঝতে অসুবিধা হয় আর কি। সেখানে মানে এবারে ব্যাপার হচ্ছে যে অ্যাবজর্পশন পার্টটা তো তোমাদের একদম 6 সেমিস্টারে আছে, তো অ্যাবজর্পশনটা পুরোটাকে আলোচনা করে নিয়ে তারপর যদি আমি এসব নিয়ে আলোচনা করবো মনে করি, সেটা বিশাল লম্বা প্রসেস হয়ে যাবে। কিন্তু উপরে যতটুকু না বললেন না ততটুকু আমি জাস্ট বলে দিচ্ছি আর কি। আচ্ছা, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের যেটা নর্মাল যে মেকানিজম আর কি, সেই মেকানিজমে না মোটামুটিভাবে 5টা স্টেপ থাকে। এমনি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস তুমি জানো যে এখানে রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট তারা হচ্ছে ডিফারেন্ট ফেজে থাকবে। মানে এক্ষেত্রে হচ্ছে রিয়াক্ট্যান্ট and catalysts are in different phases. যেমন ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল একটা হাইড্রোজেনেশন রিয়াকশন কনসিডার করছি। তো একটা অ্যালকিন আছে, হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করছে,
করে তুমি ধরো এখানে ক্যাটালিস্ট হিসেবে অনেক কাউকে ইউজ করতে পারো। আমি ধরো র্যানি নিকেল ইউজ করছি, মানে প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল এগুলো কথা ইউজ করা হচ্ছে। করে কি তৈরি হচ্ছে না, অ্যালকেন তৈরি হচ্ছে। অ্যালকেন তোমার তৈরি হচ্ছে, বুঝছো? আর এখানে দেখো যেটা দাঁড়াচ্ছে যে এ হচ্ছে ক্যাটালিস্ট, সেই র্যান, এই ক্যাটালিস্টে থাকে তোমার এরা সব গ্যাস, এও গ্যাস ফেজে থাকে, এও গ্যাস ফেজে থাকে, কিন্তু র্যানি নিকেল সে কিন্তু থাকছে তোমার বেসিক্যালি সলিড ফেজে। তাহলে দেখো ক্যাটালিস্ট, রিয়াক্টর এবং ক্যাটালিস্ট তার ডিফারেন্ট ফেজে থাকছে, সেখানে একটা হেটেরোজিনাস ক্যাটালিসিসের এক্সাম্পল, এরকম প্রচুর এক্সাম্পল দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, একটু ধরতে বাবা, তুমি বোর হচ্ছ, তুমি একটুখানি মোবাইলটা নিয়ে একটুখানি দেখবে বাইরে, চুপচাপ চুপচাপ থাকতে পারবে? দাদার কাছে কি শুয়ে পড়ো না, টয়লেট করে দিই। এই যে আমার ছেলে উঠে পড়েছে, আর তার মা নেই, চলে যাচ্ছে। আচ্ছা চলো, তাহলে দেখো এখানে রিয়াক্ট্যান্ট গুলো গ্যাস ফেজে আছে আর ক্যাটালিস্টটা তোমার সলিড ফেজে আছে, সেখানে একটা হেটেরোজিনাস ক্যাটালিসিসের এক্সাম্পল। আর এবারে হেটেরোজিনাস ক্যাটালিসিস যখন তুমি দেখবে, সেখানে বেসিক্যালি 5টা স্টেপস ইনভলভ থাকে। তাহলে ফাইভ স্টেপস আর ইনভলভ। আচ্ছা, প্রথম যেটা হয় 1 নম্বর স্টেপে, যে তোমার এই যে তোমার সকল রিয়াকশনটা তোমার আলটিমেটলি রিয়াকশন করবে, ধরো হাইড্রোজেনের থ্রু দিয়ে রিয়াকশনটা হবে। হাইড্রোজেন প্রথমে সলিডের মধ্যে ডিফিউজ করার চেষ্টা করবে, ঢোকার চেষ্টা করবে। তাহলে প্রথমেই যেটা দরকার সে হচ্ছে ডিফিউশন অফ দ্য রিয়াকশন মলিকুলস টুয়ার্ডস দ্য সারফেস। মানে জাস্ট এমনি গ্যাস, এমনিতে কি হয়, এমনি জাস্ট সে র্যান্ডাম বা ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়াচ্ছে সেরকম নয়, যে যখন তোমার হেটেরোজিনাস ক্যাটালিসিস হবে, রিয়াকশন মলিকুলগুলো তোমার জাস্ট সলিডের দিকে জাস্ট পেনিট্রেট করার চেষ্টা করবে আর কি। সেটাকে বলা হচ্ছে ডিফিউশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। রিয়াক্টর molecules towards the surface of the catalyst। এটা প্রথম কাজ। আর এবার সেকেন্ড হচ্ছে একটুখানি ডিফিউজ করে সে একদম ভেতর পর্যন্ত ঢুকতে পারবে না, সে কি করবে, মূলত সারফেসে অ্যাবজর্বড হয়ে যাবে। তাহলে সেকেন্ড স্টেপে যেটা হয় সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ reactor molecules on the surface of the catalyst, on the surface of the catalyst। ঠিক আছে, তাহলে অ্যাবজর্পশন অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস অন দ্য সারফেস অফ দ্য ক্যাটালিস্ট সেকেন্ড স্টেপে। আচ্ছা, থার্ড স্টেপে হচ্ছে এই সারফেসে রিয়াকশনটা ঘটে গেল, মানে দেখবে হাইড্রোজেন র্যানিডিকেটের সারফেসে অ্যাবজর্ব হলো, তার উপর দিয়ে যখন তুমি অ্যালকিন পাঠাচ্ছ তখন রিয়াকশনটা ঘটে যাচ্ছে, মানে অ্যালকিনের এই কার্বন এখানে হাইড্রোজেনগুলো জুড়ে যাচ্ছে। তাহলে স্টেপ 3 থেকে এটা হচ্ছে যে তোমার রিয়াকশন অন দ্য সারফেস। রিয়াকশনটা ঘটে গেল, এবারে বেরিয়ে যাওয়ার পালা। তো বেরিয়ে যাওয়ার জন্য যেভাবে ঢুকেছে সেইভাবে বেরোবে। প্রথমে অ্যাবজর্পশন হয়ে ঢুকেছিল, তাহলে ডিজর্পশন হয়ে বেরোবে। ডিজর্পশন অফ প্রোডাক্ট from the surface of the catalyst। আর 5 নম্বর হচ্ছে আবার ডিফিউশন হয়ে গেল, ডিফিউশন অফ প্রোডাক্ট ইনটু দ্য বাল্ক। তাহলে বাল্কে আবার সে বেরিয়ে গেল, মানে সলিড সারফেসটাকে বেরিয়ে জাস্ট বাল্কে তোমার চলে গেল আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার 5টা স্টেপস ইনভলভ। আর এই 5টা স্টেপসের মধ্যে দেখা যায় যে এই স্টেপ 2 আর স্টেপ 2 অ্যান্ড স্টেপ 4 এরা হচ্ছে তোমার বেসিক্যালি স্লো স্টেপ।
স্লো স্টেপস, হেন্স রেট ডিটারমিনিং স্টেপস। তাহলে স্টেপ 2 আর 4 তারা বেসিক্যালি স্লো স্টেপ, এবং এরাই হচ্ছে তোমার রেট ডিটারমিনিং স্টেপ। তার মানে যদিও 5টা স্টেপে পুরো ব্যাপারটাকে ঘটছে, তাহলে 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর এই 3টে স্টেপ নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। 2 নম্বর এবং 4 নম্বর এই দুটো স্টেপই অ্যাকচুয়ালি তোমার ঠিক করে দেবে যে কি হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে কি? আচ্ছা, এবারে তোমার তোমার যখন রিয়াকশন বা ইত্যাদি কনসিডার করবে, তার জন্য একটা আমি একদম বলছি না যে অ্যাডজর্পশনটা বেসিক্যালি 3-4টে ক্লাস ধরে পড়াতে হয়, কিন্তু এত কিছু না বলে আমি ওই 20 মিনিট 25 মিনিট সময়ের মধ্যে টোটাল হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস পার্টটাকে বলে দিচ্ছি আর কি। অ্যাডজর্পশন পার্টটা এখানে ভালো করে বলছি না। আচ্ছা, এবারে অ্যাডজর্পশন বিভিন্ন রকমের হয়, হ্যাঁ, মানে সেটা খুব ভালো করে পরে বলা যাবে আর কি। অ্যাডজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস যখন তুমি আলোচনা করবে, এটা মূলত 2 রকমের হতে পারে। একটা বলে কেমিজর্পশন বা কেমিক্যাল অ্যাবজর্পশন। হ্যাঁ, কেমিজর্পশনের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ওই যে রিয়াক্ট্যান্ট যে গ্যাস মলিকুলস আর সলিড সারফেস তাদের মধ্যে একটা কেমিক্যাল বন্ড টাইপের তৈরি হয়, আর কোভালেন্ট বন্ড তৈরি হয়। এবং যেহেতু তোমার কোভালেন্ট বন্ড বা কেমিক্যাল বন্ড তৈরি করার জন্য মানে দুটো মলিকুলকে ক্লোজার প্রক্সিমিটিতে আসতে হয়, সেই জন্য দেখা যায় যে সলিড সারফেসে শুধুমাত্র মনোলেয়ার তৈরি হয়। তাহলে কেমিজর্পশন হয় শুধুমাত্র মনোলেয়ার তৈরি হয়, মাল্টিলেয়ার তৈরি হয় না। আর একটা হয় তোমার ফিজিজর্পশন। আচ্ছা, ফিজিজর্পশনের ক্ষেত্রে যেটা হয় যে সকল যে গ্যাস মলিকুলকে সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে, সেই অ্যাডজর্পশনের জন্য বাইন্ডিং যে ফোর্সটা, সেই ফোর্সটা বেসিক্যালি ভ্যান ডর ওয়াল টাইপের উইক ফোর্স আর সেটা, মানে ভ্যান ডর ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যে অ্যাডজর্পশনটা সেটা ফিজিজর্পশন, যেখানে তোমার মাল্টিলেয়ার তৈরি হতে পারে, মাল্টিলেয়ার ফরমেশনটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করছি যে যখন শুধুমাত্র কেমিজর্পশন হয় তার জন্য। তাহলে কেমিজর্পশনের জন্য একটা তোমার অ্যাডজর্পশন আইসোথাম আছে, যাকে বলা হয় ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম। ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম। আচ্ছা, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথামটা এটা বলে যে যে ধরো তোমার একটা মানে ইকুইলিব্রিয়ামে যে রেটে অ্যাডজর্পশনটা হবে, রেট অফ অ্যাডজর্পশন ইকুয়াল টু হবে তোমার রেট অফ ডিজর্পশন, তখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাবে। আচ্ছা, রেট অফ অ্যাডজর্পশনটা হচ্ছে ধরো অ্যাডজর্পশনের এখানে একটা রেট কনস্ট্যান্টকে ধরে নাও কে এ। এবার যে রিয়াক্ট্যান্টটা অ্যাডজর্ব হচ্ছে আর কি, হ্যাঁ, তার প্রেশারটা নিশ্চয়ই ইনভলভ হবে, আর তার সঙ্গে যেটা ইনভলভ হচ্ছে 1 - থিটা ইন্টু সিগমা বলে একটা টার্ম আমি উল্লেখ করছি। সিগমাটা হচ্ছে ধরো মনোলেয়ার তৈরি হচ্ছে, তো ধরে নাও লেসে 100টা অ্যাক্টিভ সাইটস আছে, 100টা অ্যাক্টিভ সাইটের মধ্যে ধরে নাও 70টা অলরেডি অকুপাইড হয়ে গেছে বাই দা তোমার গ্যাস মলিকুল। তাহলে যেটা পড়ে আছে 30টা, তাহলে সেখানেই যে শুধুমাত্র অ্যাবজর্পশনটা করতে পারবে। তাহলে এই যে থিটাটা হচ্ছে ফ্র্যাকশনস অফ অ্যাক্টিভ সাইট অলরেডি অকুপাইড, 1 - থিটা হচ্ছে ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইট তোমার বেসিক্যালি ভেকেন্ট আর কি সেইটা। আর সিগমাটা হচ্ছে পার ইউনিট এরিয়া তোমার কতগুলো অ্যাক্টিভ সাইট থাকে, সেখানে 1 - থিটা ইন্টু সিগমা সেটা বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইটের টোটাল সংখ্যাটা পার ইউনিট ভলিউম বা পার ইউনিট এরিয়া। এটা হচ্ছে অ্যাডজর্পশন প্রসেসের জন্য রেট কনস্ট্যান্ট হচ্ছে কে, আর পিটা হচ্ছে তোমার যে গ্যাস মলিকুলটাকে অ্যাডজর্ব হচ্ছে তার প্রেশার, তার উপরে সার্টেন জিনিসটা নির্ভর করবে। আর রেট অফ ডিজর্পশনটা হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট থাকবে কে ডি। এইখানে যেহেতু সকল যেটা আমি বলছি যে যে গ্যাস মলিকুলগুলো অলরেডি অ্যাডজর্ব হয়েছিল সে তো ডিজর্ব হচ্ছে, এখানে ফ্রি গ্যাস কিছু নাই বলে তার প্রেশারের উপরে জিনিসটা নির্ভর করবে না, নির্ভর করবে হচ্ছে যে পোর্শনগুলো অলরেডি অকুপাইড হয়ে আছে তার যে সংখ্যাটা তার উপরে নির্ভর করবে। সেখানে ইকুইলিব্রিয়ামে যেটা দাঁড়াবে তোমার মানে এই টাইপের মানে এই রেট অফ অ্যাডজর্পশন ইকুয়াল টু রেট অফ ডিজর্পশন হবে। রেট অফ অ্যাডজর্পশন হচ্ছে এইটা দিয়ে ঠিক হবে, আর রেট অফ ডিজর্পশন হচ্ছে তোমার এইটা দিয়ে ঠিক হবে। আর সিগমা সিগমা তুমি এখান থেকে কেটে দিলে, কেটে দেওয়ার পরে তোমার যেটা দাঁড়াচ্ছে যে এইটাকে তুমি মানে করে নিতে পারো, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো কে এ পি মাইনাস কে এ পি ইন্টু থিটা ইকুয়াল টু হয়ে গেল কে ডি ইন্টু থিটা। তাহলে এখান থেকে তুমি থিটাটা পেয়ে যাচ্ছ কত, কে এ পি বাই কে এ পি প্লাস কে ডি। আচ্ছা, এবার উপর নিচে তুমি এক কাজ করো, কে ডি দিয়ে ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে কে বাই কে ডি ইন্টু পি
ডিভাইডেড বাই তোমার কে বাই কেডি ইন্টু পি প্লাস ওয়ান, এটাকে তুমি নাম দাও এই কেপি বাই একবার সরাসরি ওয়ান প্লাস ক্যাপিটাল কেপি তুমি বলে দাও, যেখানে এটা হচ্ছে অ্যাবজর্পশন প্রসেসের জন্য রেট কনস্ট্যান্ট বাই ডিজর্পশন প্রসেসের জন্য রেট কনস্ট্যান্ট, তার হচ্ছে রেশিওর সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে যখন তুমি রিয়াকশনটাকে কনসিডার করবে, এই রিয়াকশনটাকে যখন কনসিডার করছে আলটিমেটলি কি হচ্ছে দেখো, যে একটা রিয়াকশন ছিল এ, সেটা গ্যাস ফেজে ছিল, আর একটা ক্যাটালিস্ট আছে, মানে বা সেটাকে আমি ধরো মানে মানে সারফেসটাকে কনসিডার এস, সে বেসিক্যালি তোমার সলিড ফেজে আছে। তাহলে এবারে অ্যাবজর্পশন হওয়া মানে হচ্ছে গ্যাসটা সলিডে অ্যাবজর্ব হয়ে গেল, আর ডিজর্পশন মানে হচ্ছে এইটা ভেঙে গিয়ে আবার গ্যাসটা ফ্রি হয়ে গেল। তাহলে এইটা ফরওয়ার্ড প্রসেস, তার জন্য তোমার সকাল রেট কনস্ট্যান্টটা কে, এটা ব্যাকওয়ার্ড প্রসেস, আর রেট কনস্ট্যান্ট হচ্ছে তোমার বেসিক্যালি কেডি। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি স্টেপ ওয়ান হলো। আর এই ইকুইলিব্রিয়ামটাকে আগে কনসিডার করতে হচ্ছে, এইটা হচ্ছে ফার্স্ট ইকুইলিব্রিয়াম এটা। আর ফাইনাল স্টেপে যেটা দাঁড়াচ্ছে যে এস সে বেসিক্যালি তোমার ভেঙে যাচ্ছে, ধরে না একটা অন্য রেট কনস্ট্যান্ট কে দিয়ে বা কিছু দিয়ে আর কি, বা কে টু দিয়েও বলতে পারো তুমি, কে টু দিয়ে সে বেসিক্যালি তোমার প্রোডাক্ট তৈরি করছে। আর যেহেতু সারফেসটা সে তোমার অলরেডি ফাঁকা হয়ে গেল, মানে এটা তো সারফেসটা একটা ক্যাটালিস্টের রোল প্লে করছে। তো তাহলে এইখানে এটা হচ্ছে ক্যাটালিস্ট, বেসিক্যালি এটা ক্যাটালিস্ট। ক্যাটালিস্টটা ওজন এবং কেমিক্যাল প্রপার্টি অবিকৃত থেকে সে নিজে পরে আবার তৈরি হয়ে যেতে হবে। তাহলে এই প্রসেসটা তারা স্লো। তাহলে এই মেকানিজম যদি তোমার সাজেস্ট করে, তাহলে তোমাকে প্রথমে ইকুইলিব্রিয়ামটা কনসিডার করতে হবে। সেই ইকুইলিব্রিয়াম অনুযায়ী প্রথম স্টেপটা থেকে তুমি যেটা দেখতে পেলে যে থিটাটা হয়ে গেল তোমার কেপি বাই ওয়ান প্লাস কেপি, এইটা মানে কতখানি ফ্র্যাকশন অকুপাইড আছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা। আর রেট অফ দ্য রিয়াকশন যেটা, রেট অফ দ্য রিয়াকশন মানে বেসিক্যালি রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, যদি ভি তুমি বলো, সেটা হচ্ছে কে টু ইন্টু ওই এএস তার অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা, সেইটা হচ্ছে তোমার থিটার সঙ্গে প্রপোর্শনাল। তুমি এটাকে লিখতে পারো কে টু ইন্টু থিটা এরকমভাবে, অর্থাৎ এটা হয়ে গেল কে টু কে পি বাই তোমার ওয়ান প্লাস কেপি। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যখন হয় এবং সেটা ইউনিমলিকুলার নেচার যখন হবে, তোমার দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। এটা ঠিক আছে, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। এবং এইখান থেকে কতগুলো জিনিস দেখো, মানে ভিটা যদি কে টু ক্যাপিটাল কে পি বাই ওয়ান প্লাস কেপি এরকম টাইপের তোমার দেখতে হয়, তাহলে তুমি কতগুলো জিনিস বুঝতে পারছো। যে দুটো কেস ধরো, কেস ওয়ান যখন হচ্ছে লো প্রেশার, মানে ভেরি লো প্রেশার বলি, ভেরি লো প্রেশার রিজিয়নে ধরো। আচ্ছা ভেরি লো প্রেশার রিজিয়নে তুমি লিখতে পারো কেপিটা মাঝ লেস দেন ওয়ান, কারণ এই যে নিচে ওয়ান প্লাস কে পি ছিল, তো তাহলে কেপিটা খুব ছোট হয়ে গেল, এটা ভিটা হয়ে যাচ্ছে তোমার কে টু ইন্টু ক্যাপিটাল কে ইন্টু পি। অর্থাৎ এখান থেকে তুমি বুঝতে পারছো ভিটা ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু পি, তার মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন। মানে যখন তোমার প্রেশারটা খুব কম, সে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে। আর কেস টু অ্যাট ভেরি হাই প্রেশার, কে ইন্টু পিটা মাঝ গ্রেটার দেন ওয়ান হয়ে যাচ্ছে। তো তাহলে ভেলোসিটিটা তুমি লিখতে পারছো, এটা যদি খুব বড় হয়ে তাহলে কেপি কেপি কেটে গেল, তাহলে ভিটে কাজ কে টু হয়ে গেল। তার মানে ভিটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে। আগে পিটা ছিল পি এর পাওয়ার ওয়ানের সঙ্গে প্রপোর্শনাল, এখন কিন্তু দেখো ভিটা জাস্ট কে টু হয়ে গেল, কারণ কে পিটা অনেক বড় হয়ে গেলে ওয়ানটাকে বাদ দিয়ে দাও, এবার কেপি কেটে চলে গেল, তাহলে ভিটা হচ্ছে পি টু দি পাওয়ার জিরো সঙ্গে সমান হয়ে গেল, অর্থাৎ সে জিরো অর্ডার কাইনেটিক্স শোবে করছে, জিরো অর্ডার রিয়াকশন। এটা তাহলে যেটা দেখতে পাচ্ছ তোমার যে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যখন তুমি কনসিডার করছো, লো প্রেশারে সেটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো বিহেভ করবে, আর হাই প্রেশারে সে কিন্তু তোমার জিরো অর্ডার রিয়াকশনের মতো বিহেভ করবে। আমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তো এদিকে তুমি জাস্ট প্রেশার প্লট করছো, এদিকে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন প্লট করছো। এটা ধরে নাও তোমার কে টু, এইটা কি হচ্ছে প্রথম দিকটা লিনিয়ারলি বাড়বে প্রেশারের সঙ্গে সঙ্গে, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স শোবে করছে বলে একটা সময়ের পরে কি হবে, এটা তোমার আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে যেতে চাইবে, কনস্ট্যান্ট হয়ে যেতে চাইবে। ঠিক আছে, তো এই দিকটা, এই যে শুরুর দিকটা, এটা বেসিক্যালি প্রপোর্শনাল টু পি এর পাওয়ার ওয়ান, আর শেষের দিকটা ইজ প্রপোর্শনাল টু পি এর পাওয়ার বেসিক্যালি তোমার জিরো হচ্ছে। তাহলে ভেলোসিটি ভার্সেস প্রেশার যদি তুমি প্লট করো এই ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে, তুমি এরকম টাইপের একটা ছবি দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে যে
যে এই যে ভেলোসিটি ভার্সেস প্রেসার তুমি যে ছবিটাকে আঁকছো, এইটা যেহেতু স্ট্রেট লাইন নয়, তখন ছবিটা আঁকতে বেশ অসুবিধে হতে পারে তোমার। সেই জন্য লোকে যেটা করে যে এই ধরনের ইকুয়েশন যদি হয়, তাহলে সেটাকে রেসিপ্রোকাল নিয়ে না স্ট্রেট লাইন ফর্মে তার করে দিতে পারে। তাহলে এইটা তো মেজর ইকুয়েশনটা, যদি 1 নম্বর ইকুয়েশন তুমি বলো, তাহলে 1 নম্বর ইকুয়েশন রেসিপ্রোকাল নাও, কি করে করবে তুমি? তাহলে ফর্ম ইকুয়েশন 1-এ 1/v করো, তো 1/v কত হবে না 1 প্লাস কেপি বাই K2 কেপি, এটা কত হচ্ছে? এটা দেখো 1/K2 হয়ে গেল প্লাস 1/K2 K ইন্টু পি হলো 1/vটা। তাহলে এবারে কত তুমি প্লট করো, কি প্লট করবে না ডাবল রেসিপ্রোকাল প্লট। এটা 1/v, এটা 1/p। তাহলে আগে ছিল ভি ভার্সেস পি প্লট, এখন দুদিকে তুমি রেসিপ্রোকাল নিয়ে নেবে, 1/v ভার্সেস 1/p প্লট। এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে যার এখন ইন্টারসেপ্ট হয়ে গেছে 1/K2 আর স্লোপটা হয়ে গেছে তোমার, স্লোপটা হয়ে গেছে 1/K2 ইন্টু ক্যাপিটাল কে, এইটা ঠিক আছে। তাহলে ইন্টারসেপ্ট এবং স্লোপ তুমি পেয়ে যাচ্ছ আর কি। এখান থেকে তুমি চাইলে কেটাকে যদি বের করতে চাও, কেটা হচ্ছে বেসিক্যালি ইন্টারসেপ্ট বাই স্লোপ, ইন্টারসেপ্ট বাই হচ্ছে স্লোপ এই ইকুয়েশনে, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রেট অফ অ্যাডজর্পশন, মানে রেট কনস্ট্যান্ট ফর দ্য অ্যাডজর্পশন প্রসেস আর রেট কনস্ট্যান্ট ফর দ্য ডিজর্পশন প্রসেস, তার যে রেশিও যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা বেসিক্যালি ইন্টারসেপ্ট বাই স্লোপ, এরকম তোমার দেখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তোমার এই যে আমি যে মেকানিজমটা লিখলাম এখানে, এই যে রিয়াকশনসটা, সেটা বেসিক্যালি ইউনিমলিকুলার রিয়াকশন। তাহলে একটা ইউনিমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন যখন তুমি কনসিডার করছো ক্যাটালাইজড বাই এ সলিড সারফেস, তার ক্ষেত্রে মেকানিজমটা এরকম, এবং তার মতো করে তুমি জাস্ট যে সকল এই, আচ্ছা এখানে যেটা বলে নেওয়া যাক, এই যে ইকুয়েশনটা পেয়েছো না, থিটা ইকুয়াল টু কেপি বাই 1 প্লাস কেপি, এইটাই হচ্ছে তোমার ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। এইটা নিয়ে খুব ডিটেল আলোচনার জায়গা আছে, মানে গ্যাসের অ্যাডজর্পশন সলিড সারফেস, সেখান থেকে ফেনলিক অ্যাডজর্পশন আইসোথার্ম, তারপর ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম, তারপরে হচ্ছে তোমার বিটি অ্যাডজর্পশন আইসোথার্ম, এইগুলো সব ডিটেলে পড়তে হবে। ঠিক আছে, তারপরে সলিডের অ্যাডজর্পশন আর লিকুইড সারফেস, সেখান থেকে গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম, এগুলো সব আমাদের ক্যালকাটা সিলেবাস অনুযায়ী হচ্ছে 6 সেমিস্টারে সব কিছু আছে, কিন্তু সেখানে অ্যাডজর্পশন প্রসেস আমরা সব ভালো করে পড়বো, তখন এর ডিটেলিংগুলো মানে একদম মানে মানে ফিজিক্যাল অ্যাডজর্পশন, কেমিক্যাল অ্যাডজর্পশন, তাদের সমস্ত ফিজিও কেমিক্যাল প্যারামিটার ইত্যাদি ইত্যাদি যা কিছু, অনেক কিছু আলোচনার জায়গা আছে আর কি। মানে গ্যাসের অ্যাডজর্পশন সলিড সারফেস ইটসেলফ তোমার মানে অন্তত পক্ষে 3-2 ঘন্টার ক্লাস ধরে তোমাকে পড়তেই হয়। আমাদের সেই সময়টা আমাদের নেই, আমরা জাস্ট হেটেরোজিনাস ক্যাটালিসিসের ক্ষেত্রে জাস্ট প্রশ্নগুলো উত্তর করার জন্য যতটুকু দরকার ততটুকু জাস্ট খুব কুইকলি বলে দিচ্ছি। তাহলে জাস্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন তুমি মানে গ্যাসের অ্যাডজর্পশন অন মানে সরি হেটেরোজিনাস ক্যাটালিসিস, যেটা ইউনিমলিকুলার রিয়াকশন যদি হয়, তাহলে তার জন্য তোমার ওই প্রথমে থিটাটাকে বের করে নিতে হচ্ছে, যেটা ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে তুমি পাবে। তারপরে আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে K2 ইন্টু থিটা, সেই মতো করে হচ্ছে তোমার যে টাইপের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন ইত্যাদি করার দরকার হচ্ছে সেগুলো তুমি করে নিচ্ছ। আচ্ছা এখানে একটা কথা জাস্ট একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে যে তোমার হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, মানে এটা কেন ক্যাটালিসিস আর কি, এটা সেটা ক্যাটালিসিসের জন্য যে ধরনের প্রপার্টিগুলো মেনটেন হয় সেগুলো তো থাকছেই আর কি। যে এখানে তোমার রিয়াকশনের রেটটা বেড়ে যাচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে রিয়াকশনের শেষে হচ্ছে যে ক্যাটালিস্টের ওজন এবং কেমিক্যাল প্রপার্টিটা অক্ষুণ্ণ রেখে জাস্ট রিজেনারেটেড হয়ে যাচ্ছে, এগুলো তো আছেই। এবারে ক্যাটালিস্টের নর্মাল ধর্ম কিন্তু, যেটা ক্যাটালিস্টের যেটা রেট অফ দ্য রিয়াকশন বাড়ানোর যে ড্রাইভিং ফোর্সটা, সেটা কি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিয়াকশনটা একটা অল্টারনেটিভ পাথওয়ে ফলো করবে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। আসলে যেটা হয় যে যখন তোমার এই কেমিজর্পশনটা হচ্ছে, এই অ্যাডজর্পশন অ্যাকচুয়ালি তোমার মানে মানে কেমিজর্পশন বা ফিজিজর্পশন যাই বলো না কেন, অ্যাডজর্পশন ইউজুয়ালি একটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে অ্যাডজর্পশন কিন্তু ইউজুয়ালি একটা এক্সোথার্মিক প্রসেস হয়, তখন তোমার মানে ওই একটা গ্যাস যখন তোমার বেসিক্যালি সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে, তাহলে এই অ্যাডজর্পশন প্রসেসে এক্সোথার্মিক হয়ে যাওয়ার জন্য কিছু হিট জেনারেটেড হচ্ছে। যে হিটটা জেনারেটেড হচ্ছে সে অ্যাকচুয়ালি তোমাকে ওই রিয়াকশনটাকে মানে কি বলবো, মানে রিয়াক্টর মলিকুলগুলোকে সাফিসিয়েন্ট এনার্জি দিচ্ছে ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার আর কি। সেই জন্য রিয়াকশনের রেটটা তোমার এখানে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটুখানি ভালো করে বোঝার দরকার আছে। আচ্ছা এবারে নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে
যদি বাইমলিকুলার সারফেস রিয়াকশন হয় তখন সিচুয়েশনটা কি হবে এইটা একটুখানি বলে নেওয়ার দরকার আছে। বাইমলিকুলার সারফেস রিয়াকশন, বাইমলিকুলার সারফেস রিয়াকশন। না, আগেরটা ইউনিমলিকুলার বললাম, এখন বাইমলিকুলার সারফেস রিয়াকশনটা কেমন? মানে বেসিক্যালি বাইমলিকুলার সারফেস রিয়াকশন আমি জাস্ট কুইকলি বলছি, তার জন্য খুব ডিটেলিং কিছু দরকার নেই। যে বাইমলিকুলার সারফেস রিয়াকশন যখন আলোচনা করা হবে না, তখন তার দুটো পসিবল মেকানিজম আছে। প্রথম যে মেকানিজমটা তাকে বলা হয় ল্যাংমুর হিনসেলউড মেকানিজম। ল্যাংমুর হিনসেলউড মেকানিজম, এটা একটা মেকানিজম আছে। আর 2 নম্বর যেটা হচ্ছে যখন ল্যাংমুর রিডল মেকানিজম। ল্যাংমুর হিনসেলউড মেকানিজম আর ল্যাংমুর রিডল মেকানিজম, এই দুটো মেকানিজম তোমার আছে। আচ্ছা, ল্যাংমুর হিনসেলউড মেকানিজমটা কেমন? শুধু মেকানিজমটা বুঝে নাও। আমি স্কেমাটিক্যালি তোমাকে মেকানিজমটা দেখাচ্ছি। ধরো মানে ওভারঅল রিয়াকশনটা যে দুটো রিয়াক্টর মিলে প্রোডাক্ট হবে, সেই কিন্তু বাইমলিকুলার রিয়াকশন। মেকানিজমটা কেমন হচ্ছে যে প্রথমে কোন একটা রিয়াক্টর মলিকুল, ধরো এ গ্যাস ফেজে আছে, সে তোমার সকাল ক্যাটালিস্ট যেটা বেসিক্যালি সলিড সারফেস, সেখানে অ্যাডজর্ব হলো। এখানে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যাপিটাল কে, তো ক্যাপিটাল কেটা হচ্ছে ব্র্যাকেটে এ লিখছে কারণ এর সঙ্গে এটা ইনভলভ বলে। সেখান থেকে তোমার ধরো এস তৈরি করে ফেললো, সেটা অবশ্যই ইমোবাইল ফেজে, মানে প্রথমে এ গ্যাসটা অ্যাডজর্ব হলো এবং একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করলো এইটা। আচ্ছা, এবারে বি গ্যাসটা সেও আবার আলাদা করে এই সলিড সারফেসের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে, বিএস কেবি, এই হলো। আর এটা জাস্ট তোমার সকাল যদি তুমি বলো স্টেপ 1 আর কি, এটাকে স্টেপ 2, সরি। আর স্টেপ 3 থেকে এটা তোমার হচ্ছে, সেটা হচ্ছে এই যে অ্যাডজর্ব এ আর হচ্ছে অ্যাডজর্ব বি, তারা আলটিমেটলি রিয়াক্ট করলো ভায়া সাম রেট কনস্ট্যান্ট হচ্ছে K2 করে, তোমার প্রোডাক্টটা তৈরি হলো গ্যাস ফেজে। আর দেখো এস প্লাস এস, এই 2s সে বেসিক্যালি তোমার রিজেনারেটেড হয়ে গেল। এটা তার মানে দেখো তোমার এ অ্যাডজর্ব হচ্ছে, বি আলাদা করে অ্যাডজর্ব হচ্ছে, তারপরে হচ্ছে তোমার এই অ্যাডজর্ব এ আর অ্যাডজর্ব বি একে অপরের সঙ্গে রিয়াক্ট করছে। এবং তুমি দেখো ওভারঅল রিয়াকশন যেটা, ওভারঅল রিয়াকশনটা যখন তুমি কনসিডার করছে, দেখো সারফেস সলিড অবস্থা, সারফেস সলিড অবস্থা, এদিকে টু সারফেস সলিড অবস্থা কেটে কুটে গেল, এস এস বিএস বিএস কেটে গেল। তার মানে ওভারঅল রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এ গ্যাস আর বি গ্যাস তারা রিয়াকশন করে তোমার বেসিক্যালি প্রোডাক্ট তৈরি করছে গ্যাস ফেজে। এইটা হচ্ছে ওভারঅল রিয়াকশনটা। সেখানে এই যে সলিড সারফেসটা সে বেসিক্যালি ক্যাটালিস্টের রোল প্লে করছে। তাহলে এইটা হচ্ছে ল্যাংমুর হিনসেলউড মেকানিজম, যেখানে এও অ্যাডজর্ব হলো, বি অ্যাডজর্ব হলো, অ্যাডজর্ব এর সঙ্গে অ্যাডজর্ব বি এর রিয়াকশন হলো। আর আরেকটা যে মেকানিজম যেটা ল্যাংমুর রিডল মেকানিজম, সেটা হচ্ছে বেশ মজার, যেখানে এটা অ্যাডজর্ব হবে, অ্যাডজর্ব এটা সে সরাসরি বি গ্যাসের সঙ্গে রিয়াকশনটাকে করতে পারবে। তাহলে সেকেন্ড যে মেকানিজমটা ল্যাংমুর রিডল মেকানিজম, আচ্ছা অনেকে আবার এটাকে ইলি রিডল মেকানিজমও বলা হয় ল্যাংমুরের নামটা না বলে। হ্যাঁ, ইলি রাইডিয়াল মেকানিজম। এটা এক্ষেত্রে কি হচ্ছে না, স্টেপ 1-এ এ গ্যাস প্লাস এ সলিড
তারা ওই একদম বাথরুম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে অ্যাডজর্ব হয়ে গেল। আর এবার স্টেপ 2 কি হচ্ছে, এই অ্যাডজর্ব যে এটা আছে সে বেসিক্যালি বি গ্যাস ফেজে আছে, তাদের সঙ্গে রিয়াক্ট করে একদম সরাসরি তোমার দিয়ে দিচ্ছে কি না প্রোডাক্ট, মানে এসটা তোমার রিজেনারেট হয়ে গেল, আর তার সঙ্গে হচ্ছে তোমার প্রোডাক্ট তৈরি হলো, ধরো তোমার গ্যাস ফেজ। তো এখানে তোমার প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে তোমার গ্যাস ফেজ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো এই পার্টিকুলার কেসে এটা তোমার দাঁড়াচ্ছে যে যে তোমার এ গ্যাস সলিড, মানে এটা অ্যাডজর্ব হলো, এটা অ্যাডজর্ব এ মানে ফ্রি বি এর সঙ্গে তোমার বেসিক্যালি রিয়াকশনটাকে করছে আর কি। এইটা ভাই রেট কনস্ট্যান্ট ধরো K2 বা কিছু আছে। তাহলে আগের ক্ষেত্রে দুজনই অ্যাডজর্ব হলো, অ্যাডজর্ব অবস্থা দুজনে রিয়াক্ট করছে, আর এই পার্টিকুলার ক্ষেত্রে এ অ্যাডজর্ব হচ্ছে অথবা বি, যে কোনো একটা, এ আর বি এর মধ্যে যে কোনো একটা একজন অ্যাডজর্ব হচ্ছে। আর অ্যাডজর্ব হওয়ার পরে সে বেসিক্যালি মানে অ্যাডজর্ব তোমার এটা সে তোমার বি গ্যাসের সঙ্গে তোমার রিয়াকশনটাকে করছে এটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ল্যাংমুর রাইডিয়াল মেকানিজম। তাহলে এই দুটো জিনিস তোমাকে একটুখানি মানে আলাদা করতে হবে আর কি। মানে তোমার এই বায়োমলিকুলার যে এগুলো, মানে বায়োমলিকুলার যে হেটেরোজিনিয়াস রিয়াকশন যেখানে, সেখানে খুব বেশি কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই। বেসিক্যালি তোমার এইটুকু জাস্ট ভাবতে হয়। হ্যাঁ, তোমার মানে ল্যাংমুর হিনসেডুড মেকানিজম আর ল্যাংমুর রিডিয়াল মেকানিজমের মধ্যে যে মূল তফাৎটা আর কি, সেইটুকু জানলেই তোমার চলে যায় আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মানে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস নিয়ে এখন এইটুকু জানলেই চলবে। তারপরে আবার যখন পরে 6 সেমিস্টারে মানে অ্যাডজর্পশন পড়া হয়ে যাবে, তখন হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস নিয়ে আমরা মানে অন্তত আরেকটু বেশি সময় আলোচনা করব, মানে ঘন্টা 2 তো আলোচনা করবোই আর কি। তখন পুরো জিনিসটা তখন পরিষ্কার হবে। দেখো তাহলে আমি জাস্ট যে তফাৎগুলো যে জিনিসগুলো একটু বোঝাতে চাইছি, পরিষ্কার কিনা, ঠিক আছে জিনিসটা? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে যে জিনিসটা পড়ানোর কথা। আচ্ছা, আমাদের একটুখানি সময় আছে বলে আমি জাস্ট তোমাকে একটুখানি বলে নিচ্ছি যে এনজাইম কাইনেটিক্সটা আমি কিন্তু মানে এনজাইম কাইনেটিক্স বা এনজাইম ক্যাটালিসিস, যেটা এনজাইম কাইনেটিক্স বা এনজাইম ক্যাটালিসিস, এইটা নিয়ে কিন্তু ডিটেল পড়াশোনার একটা জায়গা আছে। এইটা জাস্ট ওই আগের দিনই আমি ওই ক্লাসটাকে নেওয়া হয়েছে, সেইটা তোমাদের বা যখন আগে মানে নর্মাল ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ানোর সময় যখন তোমাকে এনজাইম কাইনেটিক্স নিয়ে জাস্ট কথাবার্তা বলা হয়েছিল, হ্যাঁ, এতে সেই পার্টটা একটুখানি ভালো করে দেখে নেবে। এটা জানা আছে বলে আমি আর, এটা তো অনেক কিছু বলতে হয়, সেটা এখানে কিছু বলছি না। 2-4টে কথাবার্তা এক পাতার মধ্যে আমি জাস্ট একটুখানি বলে নেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথম কথা হচ্ছে যে এনজাইম কাইনেটিক্স নিয়ে তুমি যখন আলোচনা করবে, এনজাইম বেসিক্যালি প্রোটিন মলিকুল, সে বায়োলজিক্যাল রিয়াকশনকে ক্যাটালাইজ করে, সেটা তুমি জানো আর কি। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে বেসিক্যালি প্রোটিন মলিকুলস that can catalyze biological reactions mainly. এটা আচ্ছা, এটা হচ্ছে তোমার মানে এমনি ক্যাটালিস্টের যে নর্মাল প্রপার্টি সেগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে যে স্পেসিফিসিটিটা আর কি, মানে হাইলি স্পেসিফিক আর কি, হাইলি স্পেসিফিক মানে বেসিক্যালি মানে একটা পার্টিকুলার এনজাইম একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সঙ্গেই রিয়াক্ট করতে পারে। হ্যাঁ, সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি, মানে মানে ভীষণ সিলেক্টিভিটি, মানে মানে হাইলি স্পেসিফিক বা হাই সিলেক্টিভিটি যেটা বলতে পারি তোমার, হাই সিলেক্টিভিটি, হাই স্পেসিফিসিটি আর হাই সিলেক্টিভিটি। ঠিক আছে, এইটা তোমার বুঝতে হবে। আর এখানে তোমার ওই মানে এই কনটেক্সটে তুমি কি অ্যান্ড লক মেকানিজম তুমি জানো, যেমন একটা পার্টিকুলার চাবি দিয়ে একটা পার্টিকুলার তালা খুলতে পারে, ঠিক একই রকমভাবে একটা পার্টিকুলার এনজাইম সেটা একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সঙ্গেই রিয়াক্ট করতে পারে। পরবর্তীকালে এই কি লক মেকানিজম থেকে আরেকটাখানি মডিফাইড একটা মেকানিজম আসে আর কি, সেটা বলে ইনডিউসড ফিট মডেল বলা হয়। এটা হ্যাঁ, কোসল্যান্ডের আর কি ইনডিউসড ফিট মডেল। ইনডিউসড ফিট মডেল সেইটা একটুখানি ভালো করে জাস্ট বোঝার দরকার। ফিশার তোমার কি লক মেকানিজমটা দিয়েছিল, আর কোসল্যান্ড হচ্ছে ড্যানিয়েল কোসল্যান্ড 1958-এ সে ইনডিউসড ফিট মডেলটা দিয়েছিল। এই জায়গাটা একটুখানি বুঝতে হবে। আচ্ছা, হাই এফিসিয়েন্সি,
হাই এফিসিয়েন্সি, মানে দেখা যাবে যে একটা হয়তো এনজাইম মলিকুল সে অনেক সাবস্ট্রেটকে তোমার বেসিক্যালি প্রোডাক্টে ট্রান্সফর্ম করতে পারে। সেইখান থেকে তোমার ওই একটা পার্টিকুলার টার্ম তোমাকে বুঝে নিতে হয়, টার্নওভার নাম্বার, এটাকে টিওএন এইরকমভাবে এক্সপ্রেস করে, টার্নওভার নাম্বার। টার্নওভার নাম্বার কিছুই না, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রেট মলিকুল যেটা ট্রান্সফর্ম হবে পার অ্যাক্টিভ সাইটস অফ দ্য এনজাইম আর কি। তাহলে এটা বেসিক্যালি ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রেট মলিকুল transform into product per active sites of the enzyme. The maximum number of substrate molecules transform into product per active sites of the enzyme. ঠিক আছে, তাহলে এইটা একটা জায়গা যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্ট্রেট মলিকুল ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট পার অ্যাক্টিভ সাইটস অফ দ্য এনজাইম, সেটা হচ্ছে টার্নওভার নাম্বার। আর এটা যদি একটা সেকেন্ড তুমি ঠিক করে দাও টার্নওভার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। দেখা যায় যে টার্নওভার নাম্বার 10⁶ এরকমও হতে পারে আর কি, মানে একটা এনজাইম মলিকুল 10⁶ সাবস্ট্রেট মলিকুলকে প্রোডাক্টটা ট্রান্সফর্ম করতে পারে, সে একটা জায়গা দরকার। আর এখানে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স। আচ্ছা, এই পার্টিকুলার রিয়াকশনের টেম্পারেচার ডিপেন্ডেন্সটা হচ্ছে তোমার একদম স্পেসিফিক আর কি, মানে এখানে একটা অপটিমাম টেম্পারেচারের গল্প আছে। মানে আমার এমনিতে যখন গ্যাস ফেজ বা লিকুইড ফেজ রিয়াকশন তুমি কনসিডার করো, সেখানে তুমি দেখো যে টেম্পারেচার বাড়ালে অ্যাকর্ডিং টু আরএনএস ইকুয়েশন রিয়াকশন রেট ইউজুয়ালি বাড়ে। যদি এই পার্টিকুলার কেসে দেখা যায় একটা অপটিমাল টেম্পারেচার আছে যেখানে তোমার ক্যাটালাইটিক এফিসিয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, টেম্পারেচার খুব কম হয়ে গেলে রেটটা কমে যায়, টেম্পারেচার খুব বেশি হয়ে গেলে রেটটা কমে যায়। অর্থাৎ তোমার এরকম একটা ছবি তুমি দেখতে পাবে যে একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, যা টেম্পারেচার তার অ্যারাউন্ডেই হচ্ছে তোমার অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি। এইটা হচ্ছে তোমার অপটিমাম টেম্পারেচার, এদিকে তুমি টেম্পারেচার প্লট করছো এদিকে, আর এখানে তোমার এনজাইম এফিসিয়েন্সি প্লট করছো। এফিসিয়েন্সি প্লট করছো, ঠিক আছে। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচার থেকে বেশি হয়ে গেলে ডিনেচার সব প্রোটিন হয়ে যায়, সেখানে তার এনজাইমটার অ্যাক্টিভিটি নষ্ট করে ফেলে। আর টেম্পারেচার কমালে তো অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা ক্রস করতে পারছে না বলে তোমার সার্টেনলি এফিসিয়েন্সিটা কম থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট থাকে তোমার পিএইচ ডিপেন্ডেন্ট। মানে এগুলো বই থেকে বা আগের ক্লাস থেকে খুব ভালো করে পড়ে দেবে, আমি সব কুইকলি বলছি। তাহলে পিএইচ ডিপেন্ডেন্সের ক্ষেত্রে একটা অপটিমাম পিএইচ এর গল্প আছে, অপটিমাম পিএইচ এর গল্প। কোন একটা পার্টিকুলার এনজাইম দেখা যাচ্ছে একটা পার্টিকুলার পিএইচ বা তার আশেপাশেই হচ্ছে সে তার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম দেখাতে পারছে। এখানে ধরো এনজাইম এফিসিয়েন্সি ভার্সেস তুমি পিএইচ প্লট করো, এটা তোমার অপটিমাম পিএইচ, অপটিমাম পিএইচ, ঠিক আছে। এরকম দেখতে হলো এটা একটা জিনিস যেটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং এটা ওই কেন আর কি, মানে তোমার একটা পার্টিকুলার পিএইচ আছে যেখানে দুইটা রাসায়নিক ফর্মটা মেনলি থাকবে, আর দুইটা রাসায়নিক ফর্মটাই হচ্ছে তোমার মেজর রোলটা প্লে করে। এখানে দুইটা রাসায়নিক পয়েন্ট যেখান থেকে আইসোইলেকট্রিক, মানে দুইটা রাসায়নিক পয়েন্ট না, দুইটা রাসায়নিক ফর্ম আর কি। ফর্মটা তোমার দেখতে হবে, সেখান থেকে আইসোইলেকট্রিক পয়েন্ট, এই রিলেটেড যে আলোচনাগুলো আর মানে একটা পার্টিকুলার পিএইচ থাকে যেখানে দুইটা রাসায়নিক ফর্মের কনসেন্ট্রেশনটাই মেনলি থাকে বলে যে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোডের দিকে তার কোনো প্রেফারেন্সিয়াল মোশন থাকে না। হ্যাঁ, সেটা সেই জিনিস যে আলোচনা আছে সেটাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবারে যেটা দরকার পড়ে মাইকেলি মেন্টেন কাইনেটিক্স। অর্থাৎ কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা মাইকেলি মেন্টেন কাইনেটিক্স জাস্ট ওবে করে, মানে যার মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। সাবস্ট্রেট সে এনজাইমের সঙ্গে রিয়াক্ট করে, মানে নর্মাল মেকানিজমে যেমন হয় আর কি, একটা কমপ্লেক্স তৈরি করে, সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্স তোমার তৈরি করছে। এবার সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্সটা সে বেসিক্যালি হচ্ছে তোমার প্রোডাক্ট তৈরি করছে, আর এনজাইমটা তোমার রিজেনারেট হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে সাবস্ট্রেট এনজাইম এই কমপ্লেক্সটা যে ভ্যান ডাপ কমপ্লেক্স,
সেখানে এই প্রসেসটা তোমার স্লো আর এটা হচ্ছে ফাস্ট, এইটা। তাহলে এস ইটা সেটা হচ্ছে এখানে ভ্যান ডপ কমপ্লেক্স, ভ্যান ডপ কমপ্লেক্স, এবং সেখানে ইউজ করতে হবে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন তোমাকে কিন্তু এখানে ইউজ করতে হয়। আচ্ছা, এবার স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন তুমি ইউজ করবে, করে পুরো কাজটাকে করবে, এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। করলে তোমার যেটা দাঁড়াবে আলটিমেটলি সেটা একটুখানি বলি, যে আলটিমেটলি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন এরকম একটা দেখতে হবে, একটা K2 ইন্টু এনজাইমের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। আর এনজাইমের কনসেন্ট্রেশন অবশ্যই হচ্ছে তোমার একদম মানে একটা মানে মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা, সেটা থাকবে। আর ডিনোমিনেটর পার্টের মধ্যে একটা এরকম পার্ট দেখবে তুমি পাবে K-1 প্লাস একটা K2, মানে আসলে এইটা K1, এটা K-1, এটাকে তুমি K2 বলো, এটা K-1 প্লাস K2 বাই হচ্ছে K1 একটা পার্ট থাকবে, প্লাস হচ্ছে তোমার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন থাকবে, সেটাকে তুমি জাস্ট লিখতে পারো K2 E0 ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাই হচ্ছে Km প্লাস সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, যেখানে Kmটা হচ্ছে তোমার K-1 প্লাস K2 বাই K1, এটাকে বলা হয় মাইচেলিজ কনস্ট্যান্ট। মাইচেলিজ কনস্ট্যান্ট, আর এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে তোমার মাইচেলি-মেন্টন ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা পেলে সেটা হচ্ছে মাইচেলি-মেন্টন ইকুয়েশন। এই যে মাইচেলি-মেন্টন ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা খুব ভালো করে তুমি করবে। তাহলে একটুখানি বলি যে ভিটা, যে K2 ইন্টু E0 ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই হচ্ছে Km প্লাস সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। তাহলে এবারে দেখো এখান থেকে দুটো জিনিস, কেস 1 হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন খুব খুব কম, মানে লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এসটা হচ্ছে মাছ লেস দ্যান Km, তখন ভেলোসিটিটা কি দাঁড়াচ্ছে, মানে এসটা হচ্ছে খুব খুব ছোট, এটা দাঁড়াচ্ছে তোমার K2 E0 বাই Km ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, মানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা ফার্স্ট অর্ডার হয়ে যাচ্ছে। আর কেস 2তে যখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা মাঝ গ্রেটার দ্যান Km, মাঝ গ্রেটার দ্যান Km, তখন তুমি কি করবে না, এই নিচের ডিনোমিনেটর থেকে Kmটাকে বাদ দাও, সাবস্ট্রেটটা বাদ চলে গেল, তখন ভিটা সেটা গেলে K2 ইন্টু E0 হয়ে গেল, এটাকে আমি নাম দিচ্ছি Vmax। এটা তাহলে যদি নাম দিই, তাহলে প্রথম কথা হচ্ছে এই ভিটাকে তুমি লিখতে পারছো Vmax ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Km প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে বাহ, এইটা হচ্ছে মাইচেলি-মেন্টন ইকুয়েশন। সেইটাকে তুমি এই রকম ভাবেও লিখতে পারো, হ্যাঁ, ভিটা হচ্ছে Vmax ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই Km ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, কারণ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন ম্যাক্সিমাম তখন ভেলোসিটি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে তোমার Vmax। আর এখানে K2 যেটা, সেটা বেসিক্যালি Vmax বাই হচ্ছে E0, এইটাই তোমার কিন্তু টার্নওভার ফ্রিকোয়েন্সি দেবে। টার্নওভার ফ্রিকোয়েন্সি দিচ্ছে মানে কেমন করে দিচ্ছে না, যদি তোমার পার এনজাইম অ্যাক্টিভ সাইট জাস্ট একটা থাকে, তাহলে পার অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম কতগুলো সাবস্ট্রেট মলিকুল তোমার অ্যাকচুয়ালি প্রোডাক্টকে ট্রান্সফর্ম হচ্ছে পার ইউনিট ভলিউম, পার ইউনিট টাইম আর কি। সেটাই হচ্ছে তোমার টার্নওভার ফ্রিকোয়েন্সি। তাহলে K2 যেটা Vmax বাই E0, সেটাই তোমার অ্যাকচুয়ালি টার্নওভার ফ্রিকোয়েন্সি রোল প্লে করবে। কখন না, যখন অ্যাক্টিভ সাইজ পার এনজাইম ইজ অনলি 1। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এর উপরে বেশ করে তুমি যদি একটা ছবি আঁকো আর কি। আর আরেকটা জিনিস এটা বলে নিই যে K2 বাই Km বলে একটা জিনিস আছে, এইটাকে বলা হয় হচ্ছে তোমার এনজাইম এফিসিয়েন্সি। অনেক সময় এনজাইম এফিসিয়েন্সি উল্লেখ করে তোমার কোশ্চেন থাকতে পারে।
K2টা হচ্ছে টার্ন ওভার ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে এনজাইম এফিসিয়েন্সি। আচ্ছা দেখো, আমি কিন্তু একটা ছবি আঁকার চেষ্টা করি, যেটা মাইথেলি মেনটেন প্লট বলা হয়, যেটাকে ভেলোসিটিটাকে তুমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন রেসপেক্টে প্লট করো। তুমি কি দেখতে পাচ্ছ, যখন শুরুর দিকে তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন জিনিসটা লিনিয়ারলি বাড়ছে, বেড়ে গিয়ে একটা সময়ের পরে ওটা থেমে যাবে। কোথায় গিয়ে থামবে না, এটা বেসিক্যালি ভি ম্যাক্সে গিয়ে তোমার বেসিক্যালি থামবে। এটা এইরকমভাবে বাড়ছে, বেড়ে 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 একটা সময়ের পরে হচ্ছে তোমার একটা ম্যাক্সিমামে গিয়ে পৌঁছে গেলে সেটা হচ্ছে তোমার ভি ম্যাক্স। হ্যাঁ, তাহলে প্রথম দিকটা এই জায়গাটা প্রপোর্শনাল টু তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন পাওয়ার 1, আর এই জায়গাটা প্রপোর্শনাল টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন পাওয়ার হচ্ছে তোমার 0। তাহলে প্রথম দিকটা হচ্ছে মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রেসপেক্টে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে, আর শেষের দিকে ওটা একটা 0 অর্ডার কাইনেটিক্স ওবে করছে এটা। আর এবং এই ইকুয়েশন থেকে দেখো একটা জিনিস, যে যখন তোমার ভিটা ভিম্যাক্স বাই 2 হচ্ছে, তখন তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা দেখো কেএম এর সঙ্গে সমান হতে হবে। কিন্তু মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কেএম এর সঙ্গে সমান হয়ে গেলে এটা ভিম্যাক্স বাই 2 হয়ে যায়। তার মানে এইটা যদি তোমার অর্ধেক হয়, ভিম্যাক্স বাই 2 হয়, তাহলে তার যে করসপন্ডিং যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা, সেটা হচ্ছে কেএম এর ভ্যালু। তুমি এইখান থেকে চাইলে কেএমটাকে বের করে নিতে পারো এইরকম ভাবে, যে ভি ভার্সেস তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লট করছো। এবারে যখন তোমার মানে যে জায়গায় স্যাচুরেট করছে সেটা বেসিক্যালি তোমার ভিম্যাক্স, আর ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যখন ভিম্যাক্সের অর্ধেক, তখন যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন সেটা যে কেএম এর সঙ্গে সমান। এটা আচ্ছা, এই যে প্লটটা হলো, এই প্লটটা হচ্ছে মাইথেলি মেনটেন প্লট। এই যে মাইথেলি মেনটেন প্লট, এই প্লটের ওই ঝামেলা একটাই, যে যেহেতু এটা স্ট্রেট লাইন যেহেতু নয়, তাহলে এই ছবিটাকে আঁকতে গেলে এক্সপেরিমেন্টালি অনেক ঝামেলা হবে। এখানে আমি কি করতে পারি, রেসিপ্রোকাল নিয়ে নাও। রেসিপ্রোকাল 1/v হয়ে যাবে কত, am প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ভি ম্যাক্স একটু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, মানে এইটা করলে 1/v ম্যাক্স হয়ে গেল, প্লাস হচ্ছে km বাই ভি ম্যাক্স ইন্টু 1 বাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এরকম দেখতে হলো ইকুয়েশনটা। এবারে তুমি প্লট করো, দেখো সুন্দর স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছ। 1/v তাকে তুমি প্লট করো 1 বাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের রেসপেক্টে, একটা স্ট্রেট লাইন পেলে, তার ইন্টারসেপ্টটা হয়ে গেল 1/v ম্যাক্স, আর যার স্লোপটা হয়ে গেল কত না km বাই ভি ম্যাক্স। তাহলে এখান থেকে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ভি ম্যাক্সটা যা সিম্পলি 1 বাই ইন্টারসেপ্ট করে পেয়ে যাওয়া যাচ্ছে, আর মাইকেলিস কনস্ট্যান্টটা যদি এই প্লট থেকে বের করতে হয় kmটা, সেটা হয়ে যাচ্ছে স্লোপ বাই ইন্টারসেপ্ট। স্লোপ বাই ইন্টারসেপ্ট হচ্ছে, তাহলে এই যে প্লটটা, এই প্লটটাকে বলা হয় লাইনউইভার বার্ক প্লট। লাইনউইভার বার্ক প্লট অর ডাবল রেসিপ্রোকাল প্লট। তাহলে এই লাইনউইভার বার্ক প্লট বা ডাবল রেসিপ্রোকাল প্লট থেকে প্রচুর কোশ্চেন্স পড়ে। দেখো আমি কিন্তু এইটা অনেক ডিটেলে পড়াতাম, ডিটেলে একবার 1 নম্বর পড়ানো হয়েছে, আর 2 নম্বর আমি আগের দিনে, যদি তোমাদের আগের ভিডিওটা না থাকে তাহলে বলবে, সেই ভিডিওটা শেয়ারও করে দেওয়া যেতে পারে, অথবা জাস্ট এই সপ্তাহতেই পড়ানো হলো, তোমাদের হয়তো লিঙ্কটা দেবো বলে, এমনি ক্লাস করানো বলে আর লিঙ্কটা দেওয়া হয়নি, সেখান থেকে ডিটেলে জিনিসগুলো একটু দেখে নিতে পারবে আর কি। এইটা ঠিক আছে। আচ্ছা, এছাড়া তুমি আরো অনেক রকমের প্লট তুমি করতে পারো আর কি। হ্যাঁ, ধরো আমি কথা বলছি, আমি তোমাকে কতগুলো জাস্ট মানে হোমওয়ার্ক হিসেবেই দিচ্ছি। আচ্ছা, তুমি একটা প্লট সার্টেনলি করতে পারো, সেটা হচ্ছে এরকম, যে তুমি এই ভি বাই এস ভার্সেস একটা ভি প্লট তুমি করতে পারো, এটা একটা করতে পারো। আচ্ছা, তারপর তুমি ভি ভার্সেস ভি বাই এস একটা প্লট, সেটা তুমি চাইলে করতে পারো। হ্যাঁ, এগুলো। তারপরে তুমি ধরো এস বাই ভি ভার্সেস
এস প্লট এটা একটা তুমি করতে পারো। তাহলে কিছুই না, যে মাইকেলি মেন্টেন ইকুয়েশন যেটা আছে না, এই মাইকেলি মেন্টেন ইকুয়েশনটাকে তোমার এরকম ফর্মে যা সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়ে তুমি প্লটগুলোকে করবে আর কি। এবং এই বায়োলজি মানে বায়োকেমিস্ট্রিতে প্রচুর লোকেরা এই বিভিন্ন রকমের যে প্লট নিয়ে ইন্টারেস্টেড হয় আর কি। আমাদের মেজর মাইকেলি মেন্টেন প্লট আর লাইন ওভার বার্ক প্লট, এটাই মেনলি। কিন্তু যদি তোমায় বলে দেয় যে না প্লটটা ধরো, অনেক সময় কি স্লোপ আর ইন্টারসেপ্টটাকে তোমায় কোশ্চেন দেয়, বললো যে মাইকেলি মেন্টেন কাইনেটিক্স ওবে করছে ভি বাই সাবস্টেট কনসেন্ট্রেশন ভার্সেস ভি প্লট করলাম, তো স্লোপ এত ইন্টারসেপ্ট এত, তাহলে সেখান থেকে তোমাকে বেশ কিছু ধরো প্রবলেম করতে দিল, তাহলে সেগুলো তুমি কেমন করে ম্যানেজ করবে আর কি, তাই না? তাহলে এই যে প্লটগুলো, সেই প্লটটাকে বলে এডিস প্লট। এই ধরনের প্লটকে বলা হবে এডিস প্লট। আর এই যে প্লটটা, সেটা বেসিক্যালি এডি হফস্টি প্লট, HOFSTEE, এডি হফস্টি প্লট। হ্যাঁ, এটা। আবার এইখানে যে প্লটটা তুমি পাবে, সেটাকে অনেক সময় বলা হয় যে উলফ হেন্স প্লট বা WH প্লট অনেক সময় বলা হয়, হেন্স প্লট। আমি লাইন ওয়েভার বার্ক প্লট বললাম, মাইকেলি মেন্টেন প্লট বললাম। এবারে ওই মাইকেলি মেন্টেন ইকুয়েশন থেকে বিভিন্ন রকম করে মানে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলেই হচ্ছে তুমি এডি প্লট, এডি হফস্টি প্লট, মানে উলফ হেন্স প্লট, এগুলো কিন্তু তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে। ঠিক আছে, এগুলো এই এনজাইম কাইনেটিক্সে এই ধরনের ইকুয়েশনগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমাকে দেখতে হবে। আমি কুইকলি বললাম এটা। আর এটা বললাম যে মানে আমাদের বই থেকে বা তোমার যে লেকচার আগে দেওয়া হয়েছিল সেই লেকচার থেকে কিন্তু এগুলো, এইটা একটু খুব ভালো করে বুঝে নেবে আর কি। এছাড়া অ্যাসিড বেস ক্যাটালিসিসের যে জায়গাটা বললাম, সেই জায়গাটাও তুমি খুব ভালো করে একটু দেখে নেবে, মানে হোমোজিনিয়াস ক্যাটালিসিস বা অ্যাসিড বেস ক্যাটালিসিস, সেটাও একটা ফুল লেকচার দেওয়া হয়েছে। যদি তোমাদের দরকার পড়ে তাহলে বলবে, তাহলে এই তো গত সপ্তাহে পড়িয়েছি আমি। হ্যাঁ, সেইখানে তোমার যা প্রপার ভিডিওটা দিয়ে দেবো, সেখানে কিন্তু প্রপারলি যা যা তোমার জানার দরকার সবটাই আমার আছে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আজকে যেটা আমাদের আলোচনা করার কথা। এন্ড অফ কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 4, এটা বেসিক্যালি জ্যাম 2023 তাদের জন্য ডেডিকেটেড। ঠিক আছে, তাহলে কেমিক্যাল কাইনেটিক্স পার্ট আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এবারে তোমরা বলো যে তোমাদের কাছে ওই কেমিক্যাল কাইনেটিক্স তার এমসিকিউর সেট, জ্যাম, নেট, গেট, তার এমসিকিউ সলিউশন, সেই পুরো জিনিসপত্রগুলো আছে কি নেই? কারো কাছে না থাকলে বলো। মানে এটা বেসিক্যালি যাদের কাছে আমাদের বইটা আছে, মানে সেকেন্ড ভলিউমের যে বইটা আছে, তাহলে বইয়ে তো জ্যাম, নেট, গেট তার সলিউশন করে দেওয়া আছে, তার সাথে হচ্ছে তোমার ব্যাপারটা আছে, মানে তোমার প্রচুর এমসিকিউর কালেকশনস আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর যাদের কাছে নেই তারা পড়বে, তাহলে আমরা ওই যে ওইখান থেকে ওই পার্টগুলো মানে PDF ফর্মে এমসিকিউগুলো আমরা সাপ্লাই করে দেবো, তো সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। সামনের সপ্তাহে কিন্তু কেমিক্যাল কাইনেটিক্সের তোমার ফুল পরীক্ষা হবে। সামনের শনিবারে কেমিক্যাল কাইনেটিক্স তোমাকে ফুল পরীক্ষা দিতে হবে, এবং প্রত্যেককে পরীক্ষাটা দিতে হবে। কথা দেখো, যদি কারো কোনো অসুবিধা থাকে তো বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই টার্ন ওভার ফ্রিকোয়েন্সিটা আর একবার একটু বলবেন? টার্ন ওভার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ধরো একটা এনজাইম সে অনেক সাবস্ট্রেটকে না প্রোডাক্টকে ট্রান্সফর্ম করতে পারে। মানে এনজাইম কি করছে, সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করলে সেটা আবার নিজে রিজেনারেটেড হয়ে যাচ্ছে, সে আবার একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করবে, আবার একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করবে। তাহলে এবারে দেখতে হবে যে একটা এনজাইম কতগুলো সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করলো, বা ক্যাটালাইটিক সাইকেলটা সে কতবার চালালো, সেটা হচ্ছে তোমার টার্নওভার ফ্রিকোয়েন্সি। মানে 1 সেকেন্ডে পার অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম কতগুলো সাবস্ট্রেট বেসিক্যালি ডিসঅ্যাপিয়ার করছে, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে বলা হবে টার্নওভার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে একটা অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম, মানে অনেক সময় কি হয় এনজাইমের না মোর দ্যান ওয়ান অ্যাক্টিভ সাইট থাকতে পারে, কিন্তু দেখতে হবে যে এনজাইমের একটাই অ্যাক্টিভ সাইট আছে কিনা। যদি হয় তাহলে পার সেকেন্ডে পার অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম কতগুলো সাবস্ট্রেট প্রোডাক্টকে ট্রান্সফর্ম করলো, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে বলা হচ্ছে টার্নওভার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আর কিছু?